ঠাকুরমার ঝুলিতে রাক্ষসী রানী প্রশ্ন করেছিল, সিঁড়ি তুমি কার? সিঁড়ি উত্তর দিয়েছিল, যে যায় তার। তবে আজকের রাজনীতির প্রেক্ষিতে প্রশ্নটা একটু আলাদা। 21শে জুলাই তুমি কার? ঘটনার প্রায় 3 দশক পর এই প্রশ্নেই দড়ি টানাটানি একেবারে চরমে। প্রথম প্রশ্ন, মেয়র রোডে 21শে জুলাইয়ের সমাবেশ করছে ঋতব্রত তৃণমূল। সভা করতে হবে ব্রিগেড কিংবা হাজরা মোড়ে। কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ করে জানালো পুলিশ। দলের পর এবার কি দলের মেগা ইভেন্টও হাতছাড়া হতে চলেছে কালীঘাটে? দ্বিতীয় প্রশ্ন, শহীদ মিনারে 21শে জুলাইয়ের সমাবেশ করতে ঝাঁপাচ্ছে কংগ্রেসও। কংগ্রেসের মঞ্চে এসে প্রায়শ্চিত্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভঙ্কর সরকারের। ক্ষমতাচ্যুত হয়েছেন মাত্র 70 দিন, তাতেই কি সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায়? তৃতীয় প্রশ্ন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা না থাকার ব্যাপার নয়, শহীদ তর্পণটাই আসল, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নাচ গান নয়, এবার শহীদ দিবস পালন হবে, মন্তব্য ববি হাকিমের। এখন ক্ষোভের বিস্ফোরণ, কিন্তু ব্রিগেডে পাগলু ডান্সের সময় টু শব্দটি শোনা যায়নি কেন? চতুর্থ প্রশ্ন, ক্যামাক স্ট্রিটই দলটাকে শেষ করলো। অভিষেককে সরাসরি আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়াটা গর্বের। 21শে জুলাইয়ের 7 দিন আগে এইসব বড় বড় ধাক্কা সামলাতে পারবে তো কালীঘাট? পঞ্চম প্রশ্ন, শিক্ষামন্ত্রী জেলে যাওয়া দেখছেন, এবার 2-1 উপাচার্যকেও জেলে দেখতে পারেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। তবে কি সামনে আসতে চলেছে উচ্চশিক্ষার কোনো মেগা কেলেঙ্কারি? তবে শুরুতেই দেখাবো 21শে জুলাই কার। 3 দশক পর এবার এই প্রশ্ন নিয়েই 3 পক্ষের দড়ি টানাটানি একেবারে তুঙ্গে। দেখুন, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না। এই ছবি এবার অতীত। শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের 21শে জুলাইয়ের আগে তৃণমূল ভেঙে চুরে খান। কে কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে, কিভাবে করবে, কার স্মরণে কত জোর, কার অধিকার, কে জোর করে দখল করছে, এসব নিয়েই এখন জোর বিতর্ক। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস। 21শে জুলাইয়ের কর্মসূচি, দাবিদার 3 পক্ষ। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করেন, কিন্তু এবার তারা সভা করার অনুমতি পাননি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল 21শে জুলাইয়ের শহীদ দিবস। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট তৃণমূল কোথায় শহীদ স্মরণের অনুষ্ঠান করবে, তাই এখনো ঠিক নয়। আমরা তো কেস ফাইল করেছি, কালকে হবে, কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে। অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। এই প্রেক্ষাপটে প্রশাসনের অনুমতি পেতে সোমবার লালবাজারে গিয়ে কথা বলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, তাদের ব্রিগেডে 21শে জুলাই কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এখনো কোনো অনুমতি দেননি। তারা গোটা বিষয়টা মহামান্য কলকাতা হাইকোর্টের যে দৃষ্টি, সেই দিকেই তারা রয়েছেন। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার লালবাজার থেকে ইমেল করে তাদের জানানো হয়েছে 21শে জুলাইয়ের কর্মসূচি তারা ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক। যদিও কালীঘাট তৃণমূল এই প্রস্তাবে রাজি নয়। তারা ভিক্টোরিয়া হাউস বা ডোনিনা ক্রসিং এ সমাবেশ করতে চায়। কালীঘাট তৃণমূলের তরফে ফের তা ইমেল করে জানানো হবে। এদিকে এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তারও শুনানি রয়েছে বুধবার। মেয়র রোডে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে ঋতব্রত তৃণমূল। আমরা আছি মেয়র রোড সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। এখানেই আগামী 21শে জুলাই ঋতব্রতপন্থী তৃণমূলরা শহীদ তর্পণ পালন করবেন। ইতিমধ্যেই পুলিশের তরফে অনুমতি মিলেছে। সোমবারই সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিভাবে শহীদ তর্পণ করে। তৃণমূল নিজেরাই আজকে দ্বিধাবিভক্ত। তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়েই তারা আজকে একে অপরের সঙ্গে লড়ছে। ঋতব্রতদের কথা সবটাই ম্যাচ ফিক্সিং, শ্যাডো বিজেপি, এবং তার সমস্ত কারিগরের 2 দিনে পারমিশন হয়ে গেল হচ্ছে মেয়র রোডে। 21শে জুলাই নিয়ে ত্রিমুখী লড়াইয়ে বিভ্রান্ত শহীদ পরিবাররাও। এ বলছে 21শে জুলাই করবে, ও বলছে 21শে জুলাই করবে না, দিদির কাছে যাবে না, ঋতব্রতর কাছে যাবে, আবার শুনছি কংগ্রেস করছে নতুন করে, কোথায় যাবে বুঝে উঠতে পারছি না এখন। কালীঘাট তৃণমূল আদালতে তাদের প্রথম পছন্দ হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাকে রেখেছে।
সেটা না পেলে বিকল্প হিসেবে জরিনা ক্রসিং এর আবেদন করেছে। বুধবার এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশারুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই একটা কথা বলি। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান কর্মসূচিতে যেভাবে কলকাতার রাজপথ 14 জন যুবকের রক্তে ভিজেছিল, আমরা মনে করি সেই ঘটনা নির্মম, বর্বরোচিত এবং চরম গণতন্ত্র বিরোধী। এখন সেই ঘটনার 33 বছর পর কোন পক্ষের শহীদ দিবস পালনের নৈতিক অধিকার আছে এ নিয়ে তিন পক্ষের দড়ি টানাটানিতে আমাদের কোনো আগ্রহ নেই। শহীদ দিবস পালনে কে সুয়োরানি, কে দুয়োরানি, বাঁদরের পিঠে ভাগের মতো কে মেয়র রোড পাবে, কে শহীদ মিনার পাবে, সে কূট বিতর্কের সমাধান প্রশাসন করুক আর তারা নিজেরা করুক। আমরা কিন্তু আজ তুলে ধরব একটা নির্লজ্জ মিথ্যাচার। হ্যাঁ, 21শে জুলাই নিয়ে একটা নির্লজ্জ মিথ্যাচার। মজার কথা কি জানেন, আমি নিজে বহুবার ওই 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস কভারও করেছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা কখনো বলতেন না, হঠাৎ গত কয়েক বছর হলো সেই কথা তিনি তার গোটা দল মিলে এক স্বরে বলতে শুরু করলেন। কি সেই কথাটা? কথাটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আন্দোলন নাকি ডেকেছিলেন এপিক কার্ড বা সচিত্র ভোটার পরিচয়পত্রের ভিত্তিতে নির্বাচনের দাবিতে। আজ যে সচিত্র পরিচয়পত্রের ভিত্তিতে ভোট হয় সেটা নাকি ওই 21শে জুলাইয়ের আন্দোলনের ফসল। আবার বলছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কলকাতার রাজপথে ওই ভয়াবহ ঘটনা যারা কভার করেছিলেন এমন বহু সাংবাদিক এখনও কাজ করছেন। আমার এই অফিসের একাধিক সহকর্মীও তার মধ্যে আছেন। আপনারাও যে কোনো কাউকে জিজ্ঞেস করে সত্যিটা জানতে পারেন। আর সত্যিটা কি, সেই সত্যিটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আজ ওই দিন, তার আগের দিন, তার পরের দিন, ওই গোটা সপ্তাহে প্রকাশিত সমস্ত সংবাদপত্র এই অনুষ্ঠানে নিয়ে বসেছি। আনন্দবাজার পত্রিকা আর দ্য টেলিগ্রাফ তো দেখাবই, পাশাপাশি আজকাল, প্রতিদিন, বর্তমান, গণশক্তি, দ্য স্টেটসম্যান সমস্ত কাগজের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আনন্দবাজার পত্রিকা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন 21শে জুলাই সকালের কাগজ, লেখা হচ্ছে আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত মহাকরণ অবরোধ কর্মসূচি নিয়ে রাজ্য সরকার এবং যুব কংগ্রেস দুপক্ষের মুখোমুখি মোকাবিলা। তারপরে লেখা হচ্ছে কোট আনকোট, এটা হচ্ছে মূল দাবি সেদিনের আন্দোলনের, আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসন। এর দাবিতে, অর্থাৎ আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসনের দাবিতে তাদের মহাকরণ অভিযান কর্মসূচি বানচাল করতে রাজ্য সরকার ষড়যন্ত্র করেছেন। মঙ্গলবার সরাসরি এই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইত্যাদি ইত্যাদি। আনন্দবাজার গেল। আজকাল পত্রিকা 21 তারিখের আজকাল পত্রিকা লিখছে যে মমতা বলেন রাষ্ট্রপতি শাসন আর বাংলা বাঁচানোর দাবিতে এই মহাকরণ অভিযান। একেবারে স্পষ্ট শব্দে আজকাল পত্রিকা। প্রতিদিনে আসি, পরের দিনের প্রতিদিন, অর্থাৎ যখন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটে গেছে 22 তারিখে, 21 তারিখে তো আছেই, একই কথা 22 তারিখের প্রতিদিন পত্রিকায়। এই হচ্ছে সেই কাগজ। তাতে লেখা হচ্ছে পুলিশ জ্যোতিবাবুকে রক্ষা করতে পারবে না, পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রপতি শাসন চাই। বুধবার যুব কংগ্রেসের ডাকা মহাকরণ অবরোধে মেয়র রোডের জমায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমায়েত থেকে তারপরে অশান্তি হয় এই কথা বলেন। অর্থাৎ দাবি ছিল স্পষ্ট, আমরা রাষ্ট্রপতি শাসন চাই। এবার আসি বর্তমান কাগজে একেবারে 21 তারিখ সকালেই খুব স্পষ্ট যে প্রমাণ হয়ে যাচ্ছে 356 ধারা জারি করা কতটা বাস্তবসম্মত এবং এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন। বর্তমান পত্রিকার একেবারে প্রথম পাতা। টেলিগ্রাফ আলাদা করে পড়ছি না, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ আগের দিন, এটা হচ্ছে তার পরের দিনের টেলিগ্রাফের মাস্টেড। গণশক্তি, অনির্বাণ বলতে পারে গণশক্তি কেন পড়ছেন, আমি পড়ছি না, সত্যি অফিসিয়াল সিপিএমের মুখপত্র। কিন্তু কথা হচ্ছে বর্তমানও যা লিখছে, গণশক্তিও তাই লিখছে, টেলিগ্রাফও তাই লিখছে, দ্য স্টেটসম্যান পত্রিকাও তাই লিখছে। অর্থাৎ বাংলা ছিল না, বল না, ওরা ওটাই লিখত। হ্যাঁ, আসল তথ্যটা হচ্ছে এপিক কার্ড এটার ইস্যুই ছিল না। এখানে আমি থামছি না। এ তো গেল পশ্চিমবঙ্গের যাবতীয় সংবাদপত্রের রিপোর্টিং। এবার আসি আরেকটা বিস্ফোরক তথ্যে। 1993 সালে এই ঘটনার প্রেক্ষিতে এপিক কার্ড চালু হয়নি, তার কারণ সেটা চালু হতে পারে না।
টিএন সেশন লাগাতার লড়াই করে 93 সালেই এপিক কার্ড ইন্ট্রোডিউস করে দিয়েছে, নেশন ওয়াইড ডেবিউ হয়ে গেছে ওই বছরে, কোনো আন্দোলনের ফল হিসেবে নয়। ভোটের জালিয়াতি আটকাতে এপিক কার্ড ইন্ট্রোডিউসড হয়ে গেছে, যার ফলে দেখবেন এপিক কার্ডের সময়সীমা শুরু হয় যে কোনো ইন্টারনেট এডিশন, যে কোনো ইন্টারনেটে গিয়ে খুঁজুন 1993-তে। তার কারণ ওই 93 সালেই এপিক কার্ডের চলতি নাম হয়ে গেছে সেশন কার্ড। আর সব থেকে বড় কথা, 21শে জুলাইয়ের যুব কংগ্রেস আন্দোলনের দাবি ছিল, আবার বলছি, এপিক কার্ড চালু 1 থেকে 10, তার একটাও দাবি ছিল না, এপিক কার্ডের কোনো উল্লেখই ছিল না। মহাকরণ অবরোধ এইটা ছিল কর্মসূচির নাম, এবং তার প্রধান দাবি ছিল কোট আনকোট আইনের শাসন অথবা রাষ্ট্রপতির শাসন। আচ্ছা, এবার আপনাদের বলি এর প্রেক্ষিতটা। 93 সালের 21শে জুলাইয়ের তার আগে 1992 সালের 25শে নভেম্বর একটা দুর্ধর্ষ ব্রিগেড করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনজোয়ার হয়েছিল এবং লোকে স্তম্ভিত হয়ে গেছিল যে যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ধরনের মানে জনপ্রলয় বলা যায়। আমি বলছি, আবার বলছি, তখনও বা 21শে জুলাই ঘটনা তার আন্দোলনের কারণ হিসেবে কোথাও এপিক কার্ডের কোনো উল্লেখই নেত্রী করেননি, বা তার যেসব ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং যে লিফলেট ছাপা হয় কোথায় ছিল না। আবার বলছি, তথ্যগতভাবে থাকা সম্ভবই ছিল না। 1993 সালের 7ই জানুয়ারি আরেকটা ঘটনায় পশ্চিমবঙ্গ রীতিমতো কেঁপে উঠেছিল। কেন? এই মূক এবং বধির কিশোরী এবং তার মাকে নিয়ে গিয়ে মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জ্যোতিবাবুর ঘরের সামনে বসে পড়েন, তাকে চুলের মুঠি ধরে মহাকরণ থেকে বের করে দেওয়া হয়। আবার তারিখটা বলছি, 1993 সালের 7ই জানুয়ারি। আর এই বছর 1993 সালের 21শে জুলাই যা হয়েছে সেটা আপনাদের দেখালাম। তার সঙ্গে আবার বলছি, খুব খারাপ ঘটনা ঘটেছিল। এপিক কার্ডের কোনো সামান্য 0.00 ভাগও কোনো সম্পর্কই ছিল না। এপিক কার্ড সম্পূর্ণ অন্য ইস্যু, আর এই 21 তারিখের এজেন্ডা অন্য ইস্যু। অথচ বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু এইটাকে সামনে রাখছে। আপনাদের একবার মনে করিয়ে দিই, গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন, দেখুন। আজ থেকে 32 বছর আগে 21শে জুলাই সতীর্থ পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। ওই বছরই মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি নিয়ে কি বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিই। আর কোনো এজেন্ডার কথা বলেননি, শুধু এপিক কার্ড, যেটা 21শে জুলাইয়ের ইস্যুই ছিল না, থাকা সম্ভবই ছিল না। দেখুন, 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার আইডেন্টিটি কার্ড পেতেন না। কোনো সন্দেহ নেই যে 21শে জুলাই গণতন্ত্রের অত্যন্ত লজ্জার দিন, কিন্তু এই মিথ্যাচারের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো কয়েক বছর আগে এই দাবি করতেন না। আমি বহু 21শে জুলাই তার বক্তৃতা চেক করে দেখেছি, একবারও এপিক কার্ডের প্রসঙ্গ তুলতেন না। তার কারণ তিনি নিজে অন্তত জানতেন যে এপিক কার্ডটা সেদিন ইস্যুই ছিল না, থাকা সম্ভব ছিল না। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়? আমি শুধু ভাবি 26শে এসে কার শহীদ দিবস কারা পালন করতে যাচ্ছে, কারা শহীদ হয়েছিলেন তাদের নাম জানি, কেন শহীদ হয়েছিলেন সেটা যেমন জানি না কমিশন হওয়া সত্ত্বেও, এবং কি কারণে তারা শহীদ হয়েছিলেন, কোন আন্দোলনের ভিত্তিতে তারা শহীদ হয়েছিলেন সেটাও আমরা জানি না। বরঞ্চ তার নেত্রী শেষের দিকে কার্যত বিভ্রান্তি ছড়িয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়ানো শেষ কয়েকটা বছর পেছনে এত পলিটিক্যাল ন্যারেটিভ ছিল, কারণ ছিল পরিষ্কার। কিন্তু উনি তো এটাও বলতে পারতেন যে বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে আমি নেমেছিলাম। তখন আর প্রয়োজন নেই, বামফ্রন্ট চলে গেছে 11 সালে, বামফ্রন্টকে উনি পরাজিত করেছেন এই শহীদ দিবস সামনে রেখেই। তখন তিনি গণতন্ত্রের প্রশ্নটা সামনে আনতেন, তিনি আইন শৃঙ্খলার প্রশ্ন সামনে এনে শহীদ দিবস পালন করতেন। বামফ্রন্ট অপশাসনের জায়গাটাকে তিনি তুলে ধরতেন এই শহীদ দিবসে। কিন্তু যখন বিজেপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলো, যেই মুহূর্তে তার মনে হলো যে বিজেপি অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে আনছে, তা সেই বা এসআইআর এর মতন ইস্যু গতবার সামনে এনেছে, সেই মুহূর্তে উনার কিন্তু মনে হলো যে আমি যদি এপিক কার্ডটা তুলে ধরতে পারি, আই কার্ডের প্রশ্নটা যদি সামনে আনতে পারি, তাহলে আমিও কিন্তু বিজেপির যে ন্যারেটিভটা তার একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারবো।
ফলে আই কার্ড আমি এনেছি, আই কার্ডের মধ্য দিয়ে বিশুদ্ধ নির্বাচন ব্যবস্থা আমি পরিচালনা করেছি। কোনো একটা জায়গায় বিজেপির এসআইআর এর যে দাবি, বিশুদ্ধ ভোটার তালিকার যে দাবি, সেটাকে কাউন্টার করবার উনি চেষ্টা করেছেন নতুন করে এই বিষয়টাকে যুক্ত করে, অর্থাৎ আমি ভোটার আই কার্ড যুক্ত করেছি। যদিও বাস্তবটা এই যে টিএন সেশন 1993 সালেই এপিক কার্ড সারা ভারতবর্ষে চালু করে দিয়েছিলেন, এবং কোনো একজন ব্যক্তিকে যদি তার জন্য কৃতিত্ব দিতে হয় সেটা এক এবং একমাত্র টিএন সেশন। এবং এই লড়াই, এবং বলতে আজকে বাধ্য, সেই সময় বামেরাও কিন্তু বিরোধিতা করেছে একদম চূড়ান্তভাবে, মেগালোম্যানিয়াস বলেছিলেন, জ্যোতিবাবু ম্যাড ডগ বলেছিলেন একদম। ফলে আজকে যে নির্বাচনের বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতার জন্য যদি কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে টিএন সেশনকেই দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সুযোগ নেই, বামেদেরও দেওয়ার সুযোগ নেই। বিশ্বনাথ, আমি এখানে ডিফার করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় জ্যোতিবাবু যখন অপোজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন, আমি তাকে কৃতিত্ব দিতে আমার অসুবিধা নেই। আমার বক্তব্য, যে আন্দোলনে দূর দূর অবধি ওটার নেই, সেই আন্দোলনে উনি ঢোকালেন কেন, এবং এই ফলস ন্যারেটিভটা তিনি, তার দল, হয়তো আইপ্যাক এবং সমস্ত স্তরের নেতা নেত্রীরা প্রচারে নিয়ে এলেন কেন? দেখুন, উনি যে আন্দোলনটা করেছিলেন দিনের পর দিন, আপনি সাংবাদিক হিসাবে দেখেছেন, আমরা বিশ্লেষক হিসাবে বিশ্লেষণ করেছি যে ওটা বাংলা বাঁচানোর প্রশ্নটা ছিল, ও সামনে রেখেছিলেন, এবং আইন শৃঙ্খলার প্রশ্ন এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই দাবি নিয়ে মহাকারণকে ঘেরাও করবা দিয়েছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমি আপনাকে বলছি যে এই পজিশনটা কিন্তু উনার 2011 সালেও ছিল। আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটা বলছি। 2011 সালে উনার ভাষণ দেখবেন কোনো জায়গায় আই কার্ডের কথা বলেন না, কোথাও না। উনি কেন বলছেন তার কারণ হলো, যেই মুহূর্তে বিজেপি মানে অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে আনছেন, যেই মুহূর্তে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির দাবি বিজেপি করছে, যে মৃত ভোটারকে বাদ দিতে হবে, অবৈধ ভোটারকে বাদ দিতে হবে, স্থানান্তরিত ভোটারকে বাদ দিতে হবে, এটা বিজেপি যখন তুলছেন, তখন উনি একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে পরিষ্কার জনগণকে বিভ্রান্ত ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন নতুন করে সংযোজন করলেন যে আমার 21শে জুলাইয়ের মূল উদ্দেশ্য ছিল ভোটার আই কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং আমাদের শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই আই কার্ড অন্তর্ভুক্ত হয়েছে। 30-33 বছর আগে কে খুঁজে দেখবে? মানুষের জনস্মৃতি দুর্বল, সেইটা সুযোগ নিলেন। আপনাকে একটা বলছি যে রাজনৈতিক নেতারা বিশেষ করে যখন ক্ষমতার মধ্যে থাকে, যেমন সায়ন্তনরা এখন ক্ষমতার মধ্যে আছে, ওরা যে ন্যারেটিভ সেট করবে সেটাই কার্যকরী হবে। আমি আপনাকে বলছি, মানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ওরা যা বলছে এখন, সবটাই কিন্তু ওটাই গ্রহণযোগ্য হবে। তাতে সত্যি থাকবে, কিছু মিথ থাকবে, কিছু মিথ্যে থাকবে, কিন্তু সব মিলেই কিন্তু শাসক যেভাবে মানে সত্যটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই প্রতিষ্ঠিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারও ক্ষমতার মধ্যে ছিলেন, ফলে ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে তিনি একটা ফলস ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছেন যে 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেটা কারণ ছিল আমরা ভোটার আই কার্ডের যে দাবি জানিয়েছিলাম, সেই ভোটার আই কার্ডের দাবি নিয়ে আমরা যখন লড়াই করেছি তখন আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমি খুব পরিষ্কার বলছি, এর পেছনে একটাই উদ্দেশ্য ওনার ছিল, বিজেপি যে অনুপ্রবেশের ইস্যু সামনে এনেছিল এবং যেভাবে বিশুদ্ধ ভোটার তালিকার দাবি জানাচ্ছিল বিজেপি, সেইখান থেকেই কিন্তু কাউন্টার ন্যারেটিভটা তৈরি করে বিজেপির ইস্যুটাকে ঢাকবার চেষ্টা উনি করেছেন। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের শিক্ষার। আজকে কিন্তু মানুষও মনে করেছে ও আচ্ছা এরকম আজকে ক্ষমতার বৃত্তের বাইরে আজকে কিন্তু উনি ডিকনস্ট্রাক্ট হচ্ছেন, বিনির্মাণ হচ্ছেন। এবং পরিষ্কার এই প্রশ্নটা আমি আপনার সামনে রাখতে চাই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোন শহীদ তর্পণ করবেন? ওনারাও তো বলছেন কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো সিপিআইএম এর নেতা ছিলেন, তো সিপিআইএম নেতার বিরুদ্ধেই তো মানে অভিযোগ গুলি চালানো। তাহলে ওই মানে গুলি চালানোর নেতা আজকে সিপিএম এর থেকে তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকেছেন, তিনি শহীদ তর্পণ করবেন? কিসের জন্য শহীদ তর্পণ করবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা আমি রাখতে চাই, যে কংগ্রেস দলকেও আমি রাখতে চাই, যে প্রশ্নটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিল, আপনারা তো বিরোধিতা কতবার করেননি? আপনারা তো বলতে পারতেন যে আমাদের 14 জন শহীদ, আমার 14 জন কর্মী শহীদ হয়েছে একটা পার্টিকুলার কজে, সেই কজটা ছিল আইন শৃঙ্খলার প্রশ্নে, রাজ্যের সিপিআইএম এর শাসন ব্যবস্থা বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল, রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্নে ছিল। এবং একই সাথে আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই, যদি আপনার কজ অর্থাৎ আপনি যে কারণে আন্দোলন করছেন সেটাই যদি মিথ্যে হয়, তাহলে ওই শহীদ দিবস পালন করার কোনো এখতিয়ার বা অধিকারী কোনো দল। আমি সৌম্যর কাছে আসবো, তার আগে কংগ্রেসের প্রস্তুতি। তার কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন, যুব কংগ্রেস নেত্রী হিসেবে দিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তার 5 বছর পরে তৃণমূল কংগ্রেস গঠিত হয়, যার ফলে তৃণমূল কংগ্রেসের তখন কোনো অস্তিত্বই ছিল না। আমি দ্রুত একবার শুভঙ্কর সরকারের সেই খোঁচাটা আপনাদের দেখাবো যে 21শে জুলাই কংগ্রেসের শহীদ দিবসের সভায় এসে প্রায়শ্চিত্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুভঙ্কর বাবু, দেখুন। তার যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাসকে বিকৃত করবেন না। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের। 1993 সালের 21শে জুলাই রাজ্যে তখন বাম শাসন, প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। কলকাতার রাজপথে গুলিতে রক্তাক্ত হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। পুলিশের গুলিতে শেষ হয়ে গিয়েছিল তরতাজা প্রাণ। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেন। কংগ্রেস তৃণমূল প্রতি বছর দুদলই 21শে জুলাই শহীদ স্মরণ পালন করে। কিন্তু তৃণমূলের অনুষ্ঠানে যত জাঁকজমক, যত আড়ম্বর, যত সাজো সাজো রব বেড়েছে, তার কাছে ফিকে হয়ে গেছে কংগ্রেসের শহীদ স্মরণ। পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। আর সেই পতাকার সম্মান যারা রাখতে পারেন, যে কোনো জায়গায় রাজনীতিতে তাদের উচ্চতা অনেক বেশি হয়। এবার বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন ছন্নছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকটে ভুগছেন। একে একে সবাই সঙ্গ ছাড়ছেন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি যে কংগ্রেস থেকে রাজনৈতিক জন্ম, তার হাত ধরেই ফের প্রাসঙ্গিক হতে চাইছে কালীঘাট তৃণমূল? এই প্রেক্ষাপটে 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণ পরামর্শ দিল প্রদেশ কংগ্রেস। তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল। আজকে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলবেন। আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনিও মনে শান্তি পাবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, এই মঞ্চে এসে শহীদদের শ্রদ্ধা জানালে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা, তাকে সম্মান জানানো হবে এবং সেখানে কিছুটা হলেও তার যে কৃতকর্ম, তার জন্য কিছুটা প্রায়শ্চিত্ত হলেও করা যাবে। যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। কংগ্রেস শহীদ মিনারের পাদদেশে এবার 21শে জুলাই পালন করবে। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 21শে জুলাই কার্যত শক্তি প্রদর্শন করতেন, তিনি এবার কোথায় শহীদ চরণ অনুষ্ঠান করবেন তা এখনো স্পষ্ট নয়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, 21শে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে যা হয়েছিল তা যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। শুধু পুলিশের গুলিতে 14টা তরতাজা প্রাণ সেদিন ঝলে যায়নি, রক্তাক্ত হয়েছিল গণতন্ত্র। কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে তুঙ্গে নিয়ে গেছিলেন 21শে জুলাইয়ের আগে থেকেই এবং 21শে জুলাইয়ের ওই ঘটনার পরে তো বটেই। কিন্তু ক্ষমতায় আসার এত বছর পর যখন সত্যি কোন দাবিতে আন্দোলন হয়েছিল এটা সাধারণ মানুষ ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক। জনস্মৃতি দুর্বল, কথাই আছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা হয়তো আইপ্যাক এই এপিক কাট পর্বটা যোগ করলো কেন? যুব কংগ্রেসের ব্যানারেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 21শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন। সেই জন্য আমার পরের বক্তা সৌম্যর কাছে জানতে চাইব যে এই প্রয়োজনটা আইপ্যাক অথবা তৃণমূলের হলো কেন? দেখুন সুমনদা, প্রথমেই বলি যে ইতিহাস মানে শুধু ইতিহাস নয়, ইতিহাস মানে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, দীর্ঘদিন তার সাথে তার ছত্রছায়া বা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি দলেও দেখেছি। তো দুটো পোর্শনই আমার দেখা হয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আজকে যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর দা যেটা বলছেন ঠিক বলেছেন, একদম ঠিক, আমি সমর্থন করে বলছি, একদম সঠিক কথা বলেছেন। কেন বলছি বলবো না বলুন তো? শি ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাই অ্যান্ড অপরচুনিজম, ফিজিক্যাল এম্বডিমেন্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী আশা ছিল? পশ্চিমবঙ্গের যে ছেলেগুলো, আমি যেদিন ওই যে ঘটনাটা ঘটে সেদিন আমার বয়স 23 বছর, আমাদের কাছে নেত্রী ছিলেন উনি। তার একটা কলে সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ এক জায়গায়, আমরা সেদিন কলকাতায় হয়েছিলাম, 4-5টা পয়েন্ট থেকে ঘিরে ধরা হয়েছিল কলকাতা। গণতন্ত্রহীনতা, লড়াই সঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে যত রকম মানে দলতন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে খুন, জখম, তার বিরুদ্ধে আন্দোলন, আমরা দিক বিদিক শূন্য হয়ে সেদিন সবাই গেছিলাম।
সেদিনের যদি আমাদের সিনিয়ররা যদি আমাদেরকে না আজকে আপনার স্টুডিওতে বসে থাকতে পারতাম না। শ্রীকান্তর লাশটা আমরা যাদবপুরে নিয়ে এসেছিলাম, আমাদের সঙ্গে মিছিল করে গিয়েছিল, তারা ফিরে এসেছিল শ্রীকান্ত লাশ হয়ে। আমরা সেদিন মেট্রো সিনেমা হলের ভেতরে আজকে সিনিয়ররা আমাদের যদি না ঢুকে দিত, আমরাও থাকতাম না, এই আপনার স্টুডিওর সামনে কথা বলতে পারতাম। এরকম আপনারা দেখছেন 13 জন 14 জন মারা গেছে, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলে চোখ গেছে, হাত গেছে, ভেঙেছে, মারা গেছে। কিন্তু আমার কষ্টটা কোথায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহীদ মিনারে এই যে ক্ষমতায় আসার আগে তিনি এটাকে শুধুমাত্র ভুলে গেলেন, শুধুমাত্র সেটাকে পলিটিক্যাল ইভেন্ট, একটা এজেন্ডা তৈরি করলেন, একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না এই শহীদদের প্রতি তার এই সম্মান। যে মনীষ গুপ্ত, আজকে দেখুন উনি এই মনীষ গুপ্ত হলফনামায় কি বলছেন, তার আগে একটা মামলা হয়েছিল 2011 সালে, একদম আপনি বলুন, মামলা হয়েছিল, মনীষ গুপ্ত কি বলেছেন হলফনামাতে, যে আমরা যারা সেদিন যুব কংগ্রেসের কংগ্রেস কর্মীরা সেদিন আন্দোলনে গেছিলাম, আমরা উন্মত্ত ছিলাম, নেশারু ছিলাম, আমরা মদ খেয়ে গেছিলাম বা নেশা করে গিয়েছিলাম। সরকারকে রিপোর্ট দিয়েছিল, সরকারের রিপোর্ট দিচ্ছে। সেই মনীষ গুপ্তকে 2011 সালে যাদবপুরের প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্ত্রী করেছেন বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভা সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার এই যে শুভঙ্কর সরকার বলেছেন, ঠিক বলেছেন, ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। আজকে লজ্জা করছেন না? সুশান্ত চ্যাটার্জি কমিশন 2012 সালে তৈরি হয়, এতগুলো ছেলের রক্তের লাশের ওপরে সেই কমিশন গঠন করে 23শে সেপ্টেম্বর 2019 সরকার রিপোর্ট দিয়েছে। আপনি বলুন, একটা লোকের কোমরে দড়ি পড়েছে? একটা পুলিশ? হ্যাঁ, আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে যতগুলো ঘটনা ঘটেছে আপনি দেখবেন, নন্দীগ্রাম থেকে শুরু করে, খেয়াল রাখতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে সেই কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, 4 দিন বলেননি যে আমি আজকে যাব না। একদম, শুধু তাই নয়, এই যে এই এক একটা কমিশনকে বস্তা পচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করেছেন, তাদের একজনেরও শাস্তি হয়নি। আমরা মনীষ গুপ্তর শাস্তির জন্য আমরা বর্তমান সরকার, আমরা সরকারের মুখ্যমন্ত্রীকে বলেছি, করুন, তদন্ত করুন, বেরিয়ে আসুক, আমরা জানতে চাই। সেদিন যখন 13 নম্বর লাশটা নিয়ে মর্গের সামনে দাঁড়িয়েছিলাম আমরা, মমিনপুর মর্গ, পিজি হাসপাতালের মর্গ থেকে 13 নম্বর লাশটা নিয়ে যে লোকটা গেছিল তার নাম প্রিয়রঞ্জন দাসমুন্সী। ভুলে যাবো কি করে তার সেই ছেঁড়া পায়জামায় রক্তের দাগ? কেমন করে ভুলে যাও? সৌগত দ্বারা আজও বেঁচে আছেন। আমি বলছি না তৃণমূল ছিল না, তৃণমূলের বহু মানুষ যারা নেতারা ছিলেন তারা আজকে আছেন, জীবিত আছেন, বহু মানুষ জীবিত আছেন। আমাদের দলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি 21শে জুলাই সভাটাকে পাগলু ড্যান্স করেছেন, লোককে চটুল নাচ হয়েছে, মঞ্চটাকে কংগ্রেসকে ধ্বংস করার মঞ্চ তৈরি করেছেন, কংগ্রেসের দল পরিবর্তন করেছেন, কংগ্রেসকে ভেঙেছেন, কংগ্রেসকে খতম করার উনি কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের প্রতি 2011 সালের পরে কোনো শ্রদ্ধা দেখানেন, পারতেন, উনি এর তদন্ত করতে পারতেন, করেননি 15 বছর, কারোর দড়ি পড়েনি, কাউকে শাস্তি দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাইফ অ্যান্ড অপরচুনিজম। ঠিক, কিন্তু তোমরা যাদের বিরুদ্ধে এত অভিযোগ, যে সরকার সেই সময় করেছিল বাম সরকার, তাদের সঙ্গে একসঙ্গে রাজনৈতিক পথ চলেছো অনেক বছর, না কোনো রাজনীতিতে এই ঘটনা ঘটেছে এবং তারা তখন সরকারে নেই, তারা বিরোধী দল। আপনি এটা বলুন তো, এটা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জাস্ট ক্লোজ করছি, তাহলে মমতা, তুমি যদি বাম সরকারের অগণতান্ত্রিক ওই বিচারধারার বিরোধী হও, যেখানে তুমি তোমার কথা অনুযায়ী 13 জন অথবা 14 জনের লাশ যারা নিয়েছিল তাদের সঙ্গে তো তোমরা রাজনৈতিক লড়াই, আমি ঠিক ভুল বলছি না, গণতন্ত্রের প্রয়োজনে কোনো দল কল নিতেই পারে, কিন্তু আমি বলছি এটাও তো ফ্যাক্ট যে তোমরা সেই দলটার হাত ধরেছিলে। হ্যাঁ, সেটা ধরেছিলাম তো, রাজনীতিতে এই প্রেক্ষাপট হয়েছে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সরকারের মন্ত্রী হননি 4 বার। আপনি বলুন, এই পশ্চিমবাংলায় সিপিএম এর হাজার হাজার ছেলে, হাজার হাজার নেতা মন্ত্রী করেননি? রেজ্জাক মোল্লারা ভাষণ দেননি ওই মঞ্চে দাঁড়িয়ে? ওই মঞ্চে শওকত মোল্লারা বসেনি? ওই মঞ্চে তাপস চ্যাটার্জিরা ছিলেন না সিপিএম এর? সেই মঞ্চে আপনার উদয়ন গুহরা ছিলেন না? আসলে কি জানেন, ও দীর্ঘ তালিকা সৌম্য দিতে পারে, আসল হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে প্রেক্ষিত পাল্টায়, দল পাল্টায়, দৃষ্টিভঙ্গি পাল্টায়, এটা তো বাস্তব। যেমন কেউ হিটলারের কথা মনে করিয়ে দিতে পারেন যে হিটলারের তথ্যমন্ত্রী এবং প্রচারমন্ত্রী গোয়েবেলস সেই কবে বলেছিলেন, যদি একটা মিথ্যে বারবার বলা যায়, সুপরিকল্পিতভাবে বলা যায়, তাহলে তা সত্যের মতো শোনাবে এবং মানুষ সেটাকেই বিশ্বাস করবে। 21শে জুলাইয়ের ক্ষেত্রে এপিক কাট পর্বে কি সেই রকমই ভাবা হয়েছিল? কিন্তু অনির্বাণের কাছে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সৌম্য তুল্য, সেই বিষয়ে আমার প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তর আমি 2011 সাল থেকে খুঁজে আজও পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে জ্যোতি বসু, বামফ্রন্ট সরকার ছাড়া যাদের দায়ী করতেন, একেবারে প্রেস কনফারেন্সে বসে, তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সেই মনীষ গুপ্তকেই টিকিট দিলেন যাদবপুরে এবং তাকে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, পরে রাজ্যসভায়ও পাঠিয়েছিলেন।
মনীশ গুপ্ত বারবার একটা ওনার একেবারে নির্দিষ্ট সিনিয়র আমলা একটা বয়ান ছিল, প্রত্যেক জায়গায় এই প্রশ্নের মুখোমুখি সচরাচর হতেন না, হলে একটাই বয়ান বলতেন। কি বলতেন একবার মনে করিয়ে দেবো। 93 সাল 21শে জুলাই মহাকরণ অভিযান, 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো। সেদিনও গুলি চালনার নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো, এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে। স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব, তাদের কোনো অধিকারী নেই আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। পুলিশকে নির্দেশ দেবে তাদের আধিকারী যারা, কমিশনার পুলিশ হোক, ডিজি হোক, এসপি হোক, তারা। আমি মনীশ গুপ্তের কথায় আবার ফিরবো, কিন্তু তার আগে অনির্বাণের কাছে প্রশ্ন থাকবে যে মনীশ গুপ্তকে বারবার পুরস্কার দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজিটার কি কোনো ব্যাখ্যা আছে তার কাছে? একদিকে আমি শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, আরেকদিকে যে স্বরাষ্ট্র সচিব এই গুলি চালনার ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করে এবং আন্দোলনকারীদের মদ্যপ বলে সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, বারবার তার সাক্ষ্যে সেটাই আসতো, তাকে পুরস্কৃত করে নিজের মন্ত্রিসভায় নেব, এই দুটো তো মানে শহীদ তর্পণ আর পুরস্কার দুটো তো একসঙ্গে চলতে পারে না। অনির্বাণ, দেখুন, আগে আমি সৌম্যদার কথার কয়েকটা উত্তর দিই। সৌম্যদা আমাদের অনেক সিনিয়র নেতা, আশা করছি সৌম্যদা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। প্রথম কথা, এত বছরে কংগ্রেস দল হিসেবে এই শহীদ পরিবারের কটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা তারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানিয়ে দিক, এটা এক। দ্বিতীয় কথা, সেই সময় 1993 সালে ইউনিয়ন সরকারে কংগ্রেস রয়েছে। এই রাজ্যে কংগ্রেসের যুব সংগঠনের 14 জন সিপিএম সরকারের গুলিতে তারা একদম রাস্তার দিনের আলোতে তারা মারা গেল। 356 জারি তো দূরের কথা, সেই সময় দিল্লির কংগ্রেস সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল সিপিএম সরকারের বিরুদ্ধে? আপনি সেই সময় টপ মোস্ট হাইকমান্ডের একটা কোনো স্টেটমেন্ট? আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি, তো আমি তোমার সঙ্গে একমত, দ্বিমত নয়। সেটা হচ্ছে নরসিমা রাওয়ের সঙ্গে জ্যোতিবাবুর তখন ওই লাল রঙের একটা ওই ওটা বললো হটলাইন বলা হতো, তাতে কথা হয়। উল্টে জ্যোতিবাবু এই গোটা ঘটনায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে ওরা এরকম সবলে বলপূর্বক মহাকরণ দখল করতে এসেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি কমপ্লেন জানিয়ে রাখলাম। এই কাগজে এই পড়ছিলাম। তাহলে নরসিমা রাও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলছেন, বুঝলাম, কংগ্রেস দলের তো তিনি নেতা, কংগ্রেস সরকারের তরফ থেকে তো তিনি প্রধানমন্ত্রী, তাহলে তার কাছে অর্থাৎ দিল্লির হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। মানে সিপিএম এর সর্বোচ্চ নেতা রাজ্য থেকে বলে দিলেন, উনি বললেন আচ্ছা বাহ ঠিক আছে। তাহলে এরপরে এই প্রশ্ন উঠবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক এই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা হয়নি? এখানেও একটা হালকা মিথ্যাচার আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে দল ছাড়েননি, তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই বিখ্যাত ইনডোর আউটডোর, না না আমার এটা মানতে রাজি না। দেখো 50-50 আউটডোর, আমি বলছি এটা তোমার ব্যাখ্যা, ওর ব্যাখ্যা অন্যরকম। এরকম কংগ্রেসে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ছাড়ার সময় দেখো কে দল ছাড়বে কে দূরত্ব, এইটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলে সব বড় নেত্রীর ক্ষেত্রে, সব বড় নেতার ক্ষেত্রে। এবং কার্যত তার সভা জনসমুদ্রে পরিণত হয় এবং ইন্ডোরে কংগ্রেস তৎকালীন কংগ্রেস নেতৃত্ব সভা ফেল করে, তখন তাকে তারা বহিষ্কার করেন। আর তৃতীয় একটা পয়েন্ট আছে, সেই যখন 21শে জুলাই যখন মারা যাচ্ছে, মানুষগুলো মারা গেছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে প্রদেশ কংগ্রেসের টপ নেতৃত্বের কথা বলছি, আমি পাড়ার কংগ্রেস নেতাদের কথা বলছি না, তাদের একটা ছবি দেখান যারা গিয়ে পাশে দাঁড়িয়েছিল, একটা ছবি আপনি দেখাতে পারবেন না। এটা গেল। একটু এই দুটোর উত্তর নিন। যে আমি জানি না, অল্প বয়সী ছেলে বলছে তো, ইতিহাস জানা নেই, ওই সেই সময় সরকারের যারা বড় নেতা ছিল, আমি জানি না সেই সময় যুব কংগ্রেসের নেতা এবং সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কলকাতায় এসেছিলেন এবং ওরা মমতা বন্দ্যোপাধ্যায় স্পট করে নিয়ে গিয়ে তাদের সমস্ত তার বাড়িতে প্রদর্শন করেছে, সে কাজ হয়েছে, কিছু জানে না সেটা। আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করি, জাস্ট মিনিট সৌম্য এবং অনির্বাণ, বেশ আমি দুজনকে একটা কথা বলি। আমি বলছি যে কোনটা ধরবো তোমরাই বলে দাও। যদি আমি সংখ্যা ধরি যে কত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং সেইটাকে মান্যতা দিয়ে আসল কংগ্রেস বলে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই 14ই জুলাই আমায় মান্যতা দিতে হবে তৃণমূল হিসেবে একমাত্র ঋতব্রত। মানে আমি বলছি 80 জনের 65 বা 70 জন যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কার করবার পর তিনি নিজে এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করা হয়েছিল, তারপরে তিনি আমি আসল বলে লাফিয়েছেন বিজেপির ছত্রছায়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওসব কিছু করেননি।
করেননি, তিনি নিজের দল বানিয়েছেন, নিজের জোরে লড়েছেন, লড়ে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছেন। আরেকটা মিল তুমি নিশ্চয়ই জানো, তুমি বলছো না, তোমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেছিলে যে দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত, রাইট? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একই কথা বলেছিল। সুতরাং ওই বললাম সময়, প্রেক্ষিত পাল্টে যায়, চরিত্র পাল্টে যায়, পাত্রপাত্রী পাল্টে যায়, সময় বানিয়েছিলেন। একটা লাইন শেষ করে শুধু আগামীকাল তুমিও দেখতে পারো না, আমিও দেখতে পারো না, তোমার কথার ইতিহাস মনে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বানালেন সমত এক লাইনে শেষ করে নেন, যে মনীষ গুপ্ত নিয়ে উনি বললেন 2011 প্রার্থী করে খুব অন্যায় করেছেন, সেই অন্যায়ের সঙ্গে আপনি কেন জোট করেছেন? আরে ভাই, তোমার দলের নেত্রী, তোমার দলের নেত্রী এত খারাপ হয়ে থাকে, জোট তো আপনারাও করেছিলেন। প্লিজ, মনীষ গুপ্তটা রাখো না, আরে উত্তরটা দাও, মনীষ গুপ্তকে সমর্থন করেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ইস্ট জর্জিয়া থেকে পড়াশোনা করে আসিনি, ওরা তো জোড়া পাতায় আমাদের ক্যান্ডিডেটকে 96 সালে 182 জনকে হারিয়েছিল। এসব ছেড়ে দিন, মানে হেরে গেছিল। আরে ভাই, তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কীর্তি অনেক বলে। ব্যাপারটা হচ্ছে যুব কংগ্রেসের নেত্রী যে দ্বিচারিতা করেছেন সরকারে আসার পরে, আমি বলছি এত বড় বড় কথা বলেন সিপিএম এর বিরুদ্ধে, চারটে ঘটনা, শাহীবাড়ি, বিজন সেতু, তারপরে বলুন আপনি মনির ঝাঁপি, 4টে কমিশন হয়েছে, একটা কমিশন টেবিল করেছে। কমিশনের রিপোর্ট প্রকাশ না করে বিচারিতা তাই ওরা জোট করে নিল। ক্ষমতা থাকলে তাদের সঙ্গে জোট করে তোমরা অনন্তকাল যেতে পারবে না। আমি বরঞ্চ মনীষ গুপ্ত, এই মনীষ গুপ্ত নিঃসন্দেহে এই নিয়ে কথা হলে তার কথা আসবেই। আমি দ্রুত একবার দেখে নেব। 21, 7, 3 না, অঙ্কের গুণভাগের কথা হচ্ছে না, কথা এখানে ঘোর রাজনীতির। 21-এর 7 দিন আগে লড়াই চলছে ভাগ হওয়া 3 পক্ষে। 21শে জুলাই তুমি কার তা নিয়ে কংগ্রেস, ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে চলছে টাগ অফ ওয়ার, যাতে কালীঘাট তৃণমূল এখন রীতিমতো ব্যাকফুটে। ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়রা কোথায় এই কর্মসূচি করবেন সেটাই এখনো ঠিক নয়। অনেকে বলছেন মুখে শহীদ তর্পণের কথা বললেও 21শে জুলাই নিয়ে বারবার সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত, অর্থাৎ যার নির্দেশে পুলিশ চলত। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 21শে জুলাই পুলিশের গুলি চালানোর সমালোচনা করতেন, কিন্তু তিনি 2011 সালে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন, জেতার পর তাকে নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন। শুধু তাই নয়, 2017 সালে মনীষ গুপ্তকে তিনি তৃণমূলের রাজ্যসভায় সাংসদ অবধি করেন, অর্থাৎ 21শে জুলাই গুলি চালানোর সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই মনীষ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বারবার পুরস্কৃত করেছেন। ঘটনাকে তো ঢাকা যায় না, এটা ঘটনা। তিনি মন্ত্রী ছিলেন, এটা ঘটনা। তিনি 21শে জুলাই মঞ্চে থাকতেন, সেটাও ঘটনা। মানুষ দেখেছেন, মানুষ বিচার করছেন যে কোথায় কি কমিশন হয়েছিল, কমিশন কি রিপোর্ট দিল, তার বেসিসে কি হলো, সবই মানুষ দেখছেন এবং জানেন যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় সঠিক রাস্তায় যাব। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত করতে একটি কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশন তার রিপোর্টও জমা দেয়, কিন্তু 15 বছরে তৃণমূলের আমলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 21শে জুলাই যার আদেশে গুলি চলল সেই মনীষ গুপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। ওই 21শে জুলাই যে কংগ্রেস কর্মীরা প্রাণ দিয়েছে তাদেরকে সামনে রেখে রাজনীতি হচ্ছে, কিন্তু আসলে তাদেরকে সম্মান জানানো হচ্ছে না, তাদের আত্মত্যাগকে কেউ কুর্নিশ জানাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। শুধু রাজনীতির উপর রাজনীতি। অর্ডার গুলি চালাবার, সেটা তো হোম সেক্রেটারি দেয় না। অর্ডার দিয়েছিলেন ডিএন বিশ্বাস, কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি গুলি চালাবার পরে বলেছিলেন ওয়েল ডান মাই বয়েস। মনীষ গুপ্ত ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল। মনীষ গুপ্ত ভালো অফিসার, তার নাম জড়িয়েছিল, কিন্তু তিনি অর্ডার দিয়ে গুলি চালিয়েছিলেন, এটা তো ঠিক নয়। তাহলে কি 21শে জুলাইয়ের গুলি চালনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখে এক কথা বলেছেন আর কাজে অন্য কিছু করেছেন? এই প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘুরে ফিরে সেই 1993 সালের 21শে জুলাই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস নেতা। দেখুন, ক্ষমতায় আসার পর 21শে জুলাই কমিশন তৈরি করেছিল তৃণমূল সরকার।
বিচার বিভাগীয় কমিশনের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। নিজে গিয়ে প্রথম ডাকে সেই কমিশনে সাক্ষ্য দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আবার দেখুন, 21শে জুলাই কমিশনের রিপোর্টে সরকারের হাতে আছে বলে ওই 21শে জুলাইয়ের মঞ্চের ওপর থেকে 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন। আমি একবার দ্রুত দেখে নিই ঠিক কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল। চক্রান্ত বুঝলাম, কিন্তু তারপরও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনটা জনগণের করের টাকায় তৈরি হয়েছিল। 1 ডজনেরও বেশি কমিশন করেছিল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, যার মধ্যে বেশিরভাগই মানে রিপোর্টগুলো আর কি সূর্যের আলো দেখেনি। আমি শতরূপের কাছে যাব। দেখো, ওই উনি কেন চক্রান্ত সামনে আনেননি তার কারণটা হচ্ছে চক্রান্তটা উনিই করেছিলেন। আমি এই যেটাকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে অনির্বাণ বলার সময় বললো যে ঠিকই বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল বানিয়েছিলেন, সেই সময় ঋতব্রত এখন বিজেপির ছত্রছায়ায় লাফাচ্ছে। আমি খালি অনির্বাণকে মনে করাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দলটা বিজেপির ছত্রছায়াতেই বানিয়েছিলেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপির ছত্রছায়াতেই তৃণমূল কংগ্রেস বানিয়ে বিজেপির সঙ্গে জোট করে ওনার রাজনীতি সেকেন্ড ইনিংস শুরু করেছিলেন। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, সো অন অ্যান্ড সো ফোর্থ। আচ্ছা, চক্রান্ত শুনলাম, তুমি বা আমি কেউ এখনো জানি না যে কার সিদ্ধান্ত। আমি বলছি 1 জন 2 জন 3 জন, সিদ্ধান্ত তো কেউ নিয়েছিল। কারণ জানার জন্য 15 বছর সময় পেয়েছিলেন এবং 15 বছর জানাননি যখন, আর এই জীবনে জানাবেন বলে মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সুমনদা, টিএন সেশনের নামটা যেহেতু এলো এবং জ্যোতিবাবু ওনাকে মেগালোম্যানিয়াক বলেছিলেন, এটা তো ঐতিহাসিকভাবে সত্যি, সেই কথাটা রেফার্ড হলো। আমার মনে হয় বারবার খালি এইটুকু রেফার্ড হয়, বাকিটাও একটুখানি বলে দেওয়াটা ফেয়ার। আমার মনে হয় যে টিএন সেশনকে ওভারস্টেপিংয়ের জন্য সেই সময় একাধিকবার সুপ্রিম কোর্টও সাবধান করে দিয়েছিলেন। টিএন সেশন, আচ্ছা বলো তো সুমনদা, আজকে যদি ভারতের চিফ ইলেকশন কমিশনার মোদিকে ফোন করে নির্দেশ দেন যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ড্রপ করুন, ব্যাপারটাকে মোদি কিভাবে নেবেন, বিজেপি কিভাবে নেবেন, বা ভারতের মানুষ হিসেবে আমরা কিভাবে নেব? ঠিক, পাশাপাশি তুমি এটাও যোগ করতে পারতে, সেটা হচ্ছে যখন সেটা সিদ্ধান্ত জাতীয় স্তরে গৃহীত হলো তখন জ্যোতিবাবুর পয়েন্টটা কি ছিল? জ্যোতিবাবু বলেছিলেন খুব পরিষ্কার, সেটা হচ্ছে এর জন্য যেটা খরচ সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যয় করা উচিত না। এর বিষয়ে তুমি একমত হতে পারো, আমি দ্বিমত হতে পারি। আমি মনে করি সেটা যুক্তি নয়, কিন্তু আমার বক্তব্য যখন সেটা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো তখন কিন্তু সিপিএম বা জ্যোতিবাবু তার দলকে রাস্তায় নেমে আন্দোলন করেননি তার বিরুদ্ধে, মেনে নিয়েছিলেন এবং তার কার্ডটা দিতে আমার মনে আছে কলকাতায় উড়ে এসেছিলেন টিএন সেশন, হাতে জ্যোতিবাবুর হাতে কার্ডটা দিয়ে গেছিলেন। আমি খালি একদম ঠিক কথা সুমনদা, এবং আমি জাস্ট এটা অনেকেই হয়তো সেই সময়কার ইতিহাস অনেকে জানেন না, আমিও এটা পরেই জেনেছি, তখন আর আমার বয়স কত ছিল, 5-6 বছর বয়স। সেটা হচ্ছে টিএন সেশন নরসিংহরাও দেশের প্রধানমন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন চিঠি লিখে যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরান। একজন সীতারাম কেসরি, আর একজনের নাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সুতরাং পাঞ্জাবের ইলেকশন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে পাঞ্জাবের ইলেকশন বাতিল করে দিলেন। সুতরাং টিএন সেশনকে জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন। আমার মনে হয় যে এইটা বলাটা একটা দিকের কথা বলা হচ্ছে, সেশনের পুরো ইতিহাসটা নিয়েও চর্চা হওয়া দরকার। এবার হচ্ছে আজকের কিন্তু ওনার অবদানটাও মানো। হ্যাঁ, সে তো অবদান তো শেরশার কত অবদান আছে, তো মোহাম্মদ বিন তুগলকের কত অবদান আছে, সব এসব করেছিলেন। যাক, আমি বলছি কি যে দেখো সুমনদা, আজকে মনে হয় যেটাকে যে ইতিহাস খুঁড়ে এনে আজকের আলোচনাটা হচ্ছে, একদিকে এটা অত্যন্ত জরুরি রাজনীতি আমরা যারা করি বা ফলো করি আমাদের সবার জন্য। আবার আমার মনে হয় যে আজকের বিষয়টা খুব অপ্রয়োজনীয়, কেন আজকের মোদ্দা বিষয়টা কি? মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, এই তো তার জন্য আবার ভর শুনতে পেলে এতগুলো লোককে বাড়ি থেকে ডেকে এনে বসে আলোচনা করার কি আছে? তো মমতা ব্যানার্জির বাড়ির লোকও জানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, এটা তো নতুন করে এস্টাবলিশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, দেখো গত 2 মাস ধরে এই যে একটা সার্কাস চলছে, কে কোন তৃণমূলে আছে, কে ঋত তৃণমূলে, কে মৃত তৃণমূলে, হ্যাঁ এসব চলছে। আজকে শুনছি ববি হাকিম এই তৃণমূলে, কল্যাণ ব্যানার্জি ওই তৃণমূলে, অনির্বাণ এই তৃণমূলে, আবার সুদীপ রাহা 2 দিন আগে দেখলাম মমতা ব্যানার্জির পাশে, সে এখন অন্য তৃণমূলে। আমি তো 2 মাস ধরে অপেক্ষায় ছিলাম, এই 21শে জুলাই যত এগিয়ে আসছে আমার প্যালপিটেশন বাড়ছে। আমি খালি জানতে চাই যে এই মনীশ গুপ্ত কোন তৃণমূলে আছেন। কারণ আমরা চাই, এবং আমার বিশেষ আমার মতো গোটা বাংলার মানুষ চাই যে অন্ততপক্ষে মনীশ গুপ্ত যেন কালীঘাট তৃণমূলে থাকেন। কারণ এই যে দৃশ্যটা, যেটা আমাদের বাংলার মানুষের বছরে একবার দেখার সৌভাগ্য হয়, যে যার ওপর গুলি চলেছিল সেই মমতা ব্যানার্জি, আর যার কথায় গুলি চলেছিল সেই মনীশ গুপ্ত একসঙ্গে বসে পাগলু ডান্স দেখছে। এইরকম শহীদ ফেস্টিভ্যাল তুমি কোথায় পাবে? সুতরাং এই যে একটা শহীদ উৎসব প্রতিবার ওরা করে, এই দৃশ্য তো আমরা হারাতে পারি না। তাই আমরা মনীশ গুপ্ত যেন মনের প্রাণে আমরা চাই যে হাজরায় হোক কি যে চুলায় হোক, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পাগলু ডান্স দেখে আমাদের এই বার্ষিক দৃশ্যসুখটা উনি করা থেকে বিরত না থাকেন। অন আ ভেরি সিরিয়াস নোট সুমনদা, 2টো কথা। প্রথম কথা হচ্ছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, সঠিকভাবে আমি কথাগুলো রিপিট করতে চাই না যে কথাগুলো বিশ্বনাথ স্যার বললেন, তুমি বললে,
যেগুলো উঠে আসলো, মমতা এটা সত্যি কথা, এপিক কার্ডের জন্য কেউ রাইটার্স বিল্ডিংয়ে যেতে যাবে কেন? আমাকে যদি এপিক কার্ডে ভোট করাতে হয় যাবো তো ইলেকশন কমিশনের অফিসে, রাইটার্স বিল্ডিং থেকে তো ঠিক হবে না, কি আজকে ধরো নবান্ন থেকে তো ঠিক হবে না যে ভোটটা কি প্যাটার্নে হবে, ঘেরাও করার তো ইলেকশন কমিশন অফিস ঘেরাও করতেন। উনি সেই সময় রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন নির্বাচিত একটা সরকারকে উপড়ে ফেলতে। এবার আমি তোমায় বলি সুমনদা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে বয়ানটা পাল্টাতে হলো, বিশ্বনাথ স্যার একটা পার্সপেক্টিভ বলেছেন, এটা হয়তো ঠিক হতেও পারে, আমি তর্কে যাচ্ছি না। আমার মনে হয় যে এটা একটু ভেবে দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন উনি বিরোধী ছিলেন, তখন ওনার রাজনীতি ছিল যে একটা নির্বাচিত সরকারকে 356 জারি করে বাতিল করতে হবে, রাষ্ট্রপতি শাসন ইস্যু করতে হবে, যে কোনো ইস্যুতে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারবে না, সিবিআই তদন্ত করতে হবে। যেদিন উনি মুখ্যমন্ত্রী চেয়ারে এসে বসলেন, সেদিন এই নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে 356 জারি করার রাজনীতি তখন ওনার কাছে প্রত্যাঘাত হয়ে ফিরে আসতে পারত। রাজ্যের পুলিশের এখতিয়ারকে ওভার পাওয়ার করে প্রতিটা ইস্যুতে সিবিআই তদন্ত, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সেটা চাইবেন না, সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হন, যেই হন না কেন, কোনো মুখ্যমন্ত্রীরা চাইবেন না। এটা পয়েন্টটা আমি জাস্ট তোমায় যোগ করছি, কর্মসূচিটার নাম ছিল মহাকরণ অবরোধ। যে মুখ্যমন্ত্রী নবান্ন অবরোধকে অ্যাকশন নিচ্ছেন, তিনি কি করে বলবেন যে তার অতীতে মহাকরণ অবরোধ ছিল? নামই ছিল মহাকরণ অবরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের বিরোধের থেকেও ভারতের সংবিধানের প্রতি আমাদের আস্থা বা দায়িত্ব বেশি বলে আজকে দাঁড়িয়ে দাবি করছি না। নাহলে সুমনদা, একটা কথা না মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, এই যে এখন এরা দাবি করেছে না যে ভিক্টোরিয়া হাউসের সামনে করবে এবং সরকার থেকে রিজেক্ট করেছে, আমি বলছি সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি বদলার রাজনীতি আমাদের করতে হতো, আমরা দাবি করতাম পশ্চিমবঙ্গ সরকার থেকে আইন করে দেওয়া উচিত, পশ্চিমবাংলার প্রতিটা রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পাবে, খালি তৃণমূল কংগ্রেস ছাড়া। সার্কুলার ইস্যু করা উচিত। তার কারণটা হচ্ছে সিমিলার একটা সার্কুলার তৃণমূলের আমলে ইস্যুড হয়েছিল, একেবারে অশোক স্তম্ভ দেওয়া সরকারি লেটার হেডে লেখা, নাম করে যে এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক, এআইটিসি খালি 21শে জুলাই সমাবেশ করবে, এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সমিতি করার অনুমতি পাবে না। সরকারি অর্ডার ইস্যু হয়েছিল, সেই অর্ডার এই হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেটা বাতিল হয়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। অতএব যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তখন ওনার এই ফেলে আসা অতীতটা, যে উনি যে নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইতেন রাষ্ট্রপতি শাসন জারি করে, উনি যে সব ব্যাপারে সিবিআই তদন্ত চাইতেন, সেই অতীতকে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব অস্বীকার করতে হবে। অতএব একটা নতুন অজুহাত এনেছিলেন সেই দিনের ইতিহাসটাকে পাল্টানোর, কিন্তু ইতিহাস খুব নির্মম, মাটির 100 ফিট গভীরে খুঁড়ে পুঁতে দিলেও একদিন না একদিন সেখান থেকে মাথা চাড়া দিয়ে বেরোয়। তবে আমি বলছি যে আজকের তারিখে দাঁড়িয়ে আমার এটাই বক্তব্য সুমনদা, যে আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি না, আজ ধরুন পেপার লিক হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে দেশ জুড়ে আত্মহত্যা করছে, আজ সোনাম ওয়াংচুক এতদিন ধরে অনশনে বসে আছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সরকার উদাসীন, আজকে বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর দোকান ভাঙা হচ্ছে, একটা কালা কানুন জারি করা হচ্ছে বিরোধীদেরকে গ্রেপ্তার করার জন্য। এমন অবস্থায় এই 2-3টে মানে কি বলবো মাফিয়া গ্যাংয়ের ওই কে 21শে জুলাই করবে, কে ওই আইনি অধিকার আছে, আইনি অধিকার চিহ্নের জন্য লড়ছে না, লড়ছে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কোটি টাকার পার্টি ফান্ডের জন্য। সুতরাং এদের এই সার্কাস দেখে আজকের রাজনীতি সত্যিকারের ইস্যুগুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ঠিক, কিন্তু পাশাপাশি একটা জায়গায় ওর সঙ্গে আমি দ্বিমত, সেটা হচ্ছে 14টা মানুষের মৃত্যু যে পরিস্থিতিতে যে অবস্থায় হোক, নিঃসন্দেহে বলা যায় অন্য উপায় ছিল। সেদিনকার যারা প্রশাসক ছিলেন, পুলিশ ছিলেন তারা, এবং যারা প্রশাসক ছিলেন, নিঃসন্দেহে তাদের দায় নিতে হবে। 14টা মানুষের মৃত্যু হয়েছিল, কেন হয়েছে, কিন্তু সেটা অল্টারনেটিভ উপায় তখনও ছিল। আমার ধারণা ছিল জ্যোতি বসু ইচ্ছে করে জানালেন না, বুদ্ধদেব ভট্টাচার্য ইচ্ছে করে জানালেন না। যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, আমি আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় জানবো, তাও আমার 15 বছর বয়স বেড়ে গেল। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জানাননি, অত্যন্ত খারাপ করেছিলেন, কিন্তু 93 থেকে 2011 অব্দি সিপিএম সরকারও যে জানায়নি, সেটা নিশ্চয়ই খুব ভালো। আরে আমি তো বললাম সেটা, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যবহারে হতাশ হয়ে আমি মমতা ব্যানার্জির দিকে আশা করে তাকিয়েছিলাম যে এবার জানতে পারবো, তাও জানতে পারবো না। আরে ভোট তো তুমি তো বিজেপিকে ভোট দাও, তাহলে বিজেপি সরকার যদি রাস্তায় আলো জ্বালে, সেই আলো তোরা তুমি যাবে না। বিজেপি সরকারের কাছে আশা করি না। যাই হোক, দ্বিতীয় কথা যে সৌমদা যে মনীশ গুপ্তকে নিয়ে আপত্তি জানাচ্ছিলেন, হঠাৎ আমার মনে পড়লো ওই মনীশ গুপ্তর নির্বাচনী প্রচারে সৌমদাও ছিল, মানে মনীশ গুপ্তর হয়ে সৌমদা নির্বাচনের প্রচার। 2011 সালে তুমি নাকি মনীশ গুপ্তর হয়ে প্রচারে গেছিল না? আমরা হ্যাঁ কি না আমরা আসলে ওদের দল পরিবর্তনের যে দল পরিবর্তনটা করে নৈতিকতা মনে করে, তো আমরা তো দল পরিবর্তন করি না। আমাদের ইতিহাস একটাই, আমরা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে জন্মেছি, ওটা নিয়ে চলছি। তো ওদের মতো বারবার দল পরিবর্তন করি না। ওই সেদিনের আন্দোলন যে শতরূপ বলছিল, সেদিনের আন্দোলন কি প্ররোচনা ছিল গুলি চালাতে হবে? সেদিনের আন্দোলনকে নিয়ে
কোথায় বলা, আজকে 356, 355, আমরা তো প্রতিনিয়ত, তারপরে বহুবার আমরা বলেছি, তৃণমূল বলেছে, সিপিএম বলেছে। আমার কিন্তু বক্তব্য হচ্ছে গুলি চালানোর কি- অল্টারনেটিভ এই যে আজও trigger আছে, happy, সেদিনও ছিল। সেদিন না, আমার বক্তব্য আর সেটাই। শুধু না, তার আগে শর্তটা বলে দিই প্লিজ, তার আগে টিয়ার গ্যাস চলেছে, রবার বুলেট চলেনি, ডাইরেক্ট গুলি চলেছে। এবং আমি তো বলছি বিনা প্ররোচনায় যেহেতু নির্বিচারে, মানে গুলি চালিয়েছে নির্বিচারে, খুন করেছে। আমি তো ছিলাম না, দেখো 93 সালের 21শে জুলাই আমার 6.5 বছর বয়স, আমি তো ছিলাম না, সৌম্যদা ছিল। সেই সৌম্যদাকেই এবং মনীশ গুপ্ত ছিলেন, মানে রাইটার্সে বসছিলেন, মনীশ গুপ্ত রিপোর্টে দিলেন যে কতগুলো মাতাল অস্ত্র নিয়ে সরকার ফেলতে এসেছিল। সেই মনীশ গুপ্ত সপক্ষে যখন সৌম্যদা সভা করলো, প্রত্যক্ষদর্শী সৌম্যদা, তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই মনীশ গুপ্ত ঠিকই বলে থাকবে। সেই কারণে আমি, ওটাই আমার উত্তর। ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে একটার পর একটা কমিশন হয়েছে। তো সত্যি আমার প্রশ্ন হচ্ছে যে এই রিপোর্টটা মমতা বন্দ্যোপাধ্যায় 2017-তে দাঁড়িয়ে বলছেন যে এটা জমা পড়েছে, তাহলে রিপোর্টটা তো হাওয়া হয়ে যায়নি? আজকের যারা সরকারে এসেছে, রিপোর্টের কন্টেন্ট বলছেন, কন্টেন্টও বলছেন অনেক। আজকের যারা সরকারে আসছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের কিন্তু উচিত, একটা দায়িত্বের মধ্যে পড়ে এই রিপোর্টগুলো পাবলিকলি আনা। বেশ, আমি সায়ন্তন বাবুর কাছে আসবো, কিন্তু সোজা কথা, এই পুরো বিষয়টাতে হাসি একমাত্র চওড়া হচ্ছে রাজ্য বিজেপির। কেন বলছি? একটা 21শে জুলাই এবছর ভেঙে 3 টুকরো হয়ে গেল। শহীদ পরিবারগুলো, তাদের একাধিক পরিবারের সঙ্গে কথা হয়েছে, দেখিয়েছি, আবার এই অনুষ্ঠানেই দেখাবো। সেই শহীদ পরিবারের মানুষগুলো তারা মনস্থিরই করে উঠতে পারছেন না যে কোন উদযাপনটায় তারা যাবেন, কোন তর্পণটায় তারা যাবেন। এ কোনোদিন হয়েছে নাকি? মন্দের ভালো যে ঋতব্রত তৃণমূল আর প্রদেশ কংগ্রেস অন্তত 21শে জুলাই করার জায়গাটা পেয়েছে। একদল মেয়র রোড আর একদল হচ্ছে শহীদ মিনার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল, যারা এতদিন আইনের তোয়াক্কা না করে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করতেন, তারা ভেন্যু অর্থাৎ কোথায় তারা করবেন সেটাই এখনো কেউ জানে না। আগামীকাল একটা মামলার শুনানি হওয়ার কথা হাইকোর্টে, এবং তারপরে যদি কিছু আশার আলো তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল দেখে। কিন্তু আবার বলছি, এই পুরো বিষয়টাতে হাসি চওড়া হয়েছে শুধু সায়ন্তন বাবুদের। লোকে বলছে মেঘের আড়ালে মেঘনাথ নাকি আপনারাই। না, মেঘনাথের প্রশ্ন নয়, আপনি মনীশ গুপ্তকে দেখালেন, মনীশ গুপ্তর প্রশ্ন, ওনার যে প্রশ্ন আমি সেটাকেই মেনে নিচ্ছি, যেটা আপনার ইন্টারভিউ আজ থেকে বোধহয় 15 বছর আগে। একদম। তাতে বলেছেন স্বরাষ্ট্র সচিব তো একটা এয়ার কন্ডিশন ঘরে বসে রয়েছে, সে কি করে জানবে কি হচ্ছে? আধিকারিকরা নির্দেশ দিচ্ছেন, একদম ঠিক কথা। কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন, তার নির্দেশে নিশ্চয়ই গুলি চলেছে। কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি বলতেন যে বিজেপি জেতেনি 5টা রাজ্যে, এখানে দাঙ্গা হবে না। সেই কমিশনার তুষার তালুকদারের বিরুদ্ধে 15 বছরে কি ব্যবস্থা নিয়েছেন? এখন তিনি ইহলোকে নেই, কয়েকদিন আগে অবধি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি তুষার তালুকদারের বিরুদ্ধে। কোনো ডিসিপি র্যাঙ্কের তৎকালীন অফিসার, তার নিচের কোনো অফিসার কি ব্যবস্থা নিয়েছেন? এর জবাব তো দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যেটা বিশ্বনাথ দা বলছেন যে রাজ্য সরকার সুশান্ত চ্যাটার্জির কমিশনের রিপোর্টটা বার করুন, আদৌ ওটা আছে না ওটা অন্তর্জলি যাত্রা হয়ে কেওড়াতলায় চলে গেছে? তার গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু কারণ যা রাজ্য প্রশাসন চলেছে, এমন হতে পারে ওটা তো কালীঘাটের মতো কেওড়াতলায় চলে গেছে। কিন্তু আমার এই সৌম্যদার প্রতি একটা প্রশ্ন আছে। সৌম্যদা পুরনো নেতা, আমরা অনেক বছর চিনি, আমি তখন কলেজে পড়ি। পরের দিন সম্ভবত 22 তারিখ আর 23 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসবি চৌহান এসেছিলেন, খবরের কাগজে পাবেন। একদম সকালবেলা এসছেন দমদম এয়ারপোর্টে, তখন এত প্লেন চলতো না, কম প্লেন চলতো। সরাসরি চলে গেছেন ইন্দিরা ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে প্রথম মিটিং, সেই মিটিংয়ের পরে এসবি চৌহান যা যা তার অফিসিয়াল বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিয়েছেন। তিনি যদি কংগ্রেসের নেতারা, কংগ্রেসের কর্মীরা মারা গেছে, তিনি কি করবেন? তিনি প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না, যারা মারা গেলেন খোঁজ খবর করবেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাটা কোনো আমি বিরোধিতা করছি না, প্রেফারেন্স কোনটা? তখন থেকে কংগ্রেস আর সিপিএম এর জোট, আর তারপর যেটা প্রকাশ্যে আসলো, এত দুঃখ, এত যন্ত্রণা, কিন্তু সেই কংগ্রেস, সৌম্যদাদের দল বেশি দিন অপেক্ষা করেনি। 3 বছর পরেই কংগ্রেস সিপিএম মিলিতভাবে দুটো প্রধানমন্ত্রী ভারতবর্ষ দিয়েছে। 2004-এ আবার প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারকে সমর্থন করেছে সিপিএম মিলিতভাবে। আর পরের 11-র পরে তো
16 সালের ঠিক, কিন্তু এটাও পাশাপাশি বলুন যে কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করলেন আর সঙ্গে সঙ্গে আপনারা আমি সাপোর্ট বলছি দিলেন। তো, আমি তো এটাও বলুন। আপনার অনুষ্ঠানে বলেছি বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস হতো না। আমি তো আমার বক্তব্যে স্ট্যান্ড আছি, আমি তো আমার বক্তব্যে স্ট্যান্ড আছি, আমি তো সেটা অস্বীকার করছি না। সেদিন গণতন্ত্র রক্ষার কারণে তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি সমর্থন জুগিয়েছিল, সমস্ত দিক দিয়ে সমর্থন জুগিয়েছিল। লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হতো না। গণতন্ত্র রক্ষার কাজে কংগ্রেস থেকে লোক বিজেপি তখনও নিত, আজকেও নেয়। গণতন্ত্র রক্ষার কংগ্রেস এক জায়গায় বলতে দিন, আমি বললেই সমস্যা হয়ে যাচ্ছে। আমার কথা আমার কথাটা এটা হয়, বিশ্বনাথ দা অনেকদিন ধরে পুরো বিষয়টা দেখছেন। আচ্ছা, গত 12 বছর মোটামুটি 16-17 সাল থেকে 21শে জুলাই হয়, পাগলু ড্যান্স ট্যান্স সব ভুলে গেলাম। গুলি চালালো সিপিএম এর পুলিশ, মারা গেল কংগ্রেসের কর্মী, বিজেপি করে টিএমসি, আর গালি খায় বিজেপি। একদম ঠিক, আর গালি খায় বিজেপি। ওখানে পাগলু ড্যান্সের মাঝে কোনোদিনও আর শুনেছেন যে জ্যোতিবাবুর পুলিশ গুলি করে মেরে দিত, বুদ্ধবাবু হায় হায়? কখনো শুনে? এখন তো বুদ্ধবাবু জ্যোতিবাবুর ইহলোকে নেই। খুশি হওয়ার কথা, তার মানে আপনাদের প্রাসঙ্গিকতা আছে, প্রাসঙ্গিকতা বেড়েছে। এমন কপাল যারা সাথেও ছিল না, পাঁচেও ছিল না কোনোভাবে। সেদিন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত নির্বাচন বোধহয় তার কয়েকদিন আগে হয়েছিল, আমাদের 16% ভোট হয়েছিল, আমার এটা মনে আছে। কিন্তু তারপরে গুলি চালালো সিপিএম এর পুলিশ, মার খেলো কংগ্রেসের কর্মীরা, সভা করলো তৃণমূল, গালি খেলো বিজেপি। এটা হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক খেলা। আমি এটা বলি। এবার দেখুন, মুখ্যমন্ত্রী যখন চলে গেলেন বিগত দিনের, তিনি লাস্ট দিন কি বললেন? আমি 3টে থেকে 6টা রোজ বাড়িতে বসে থাকবো, কংগ্রেসীরা আসুন, সিপিএমরা আসুন, মাওয়িস্টরা আসুন। তা আপনি কংগ্রেস, সিপিএম, মাওয়িস্টদের নিয়ে জোট করছেন। আজকে 21শে জুলাইয়ের আর প্রয়োজন কি? কি প্রয়োজন আর 21শে জুলাই আজকের দিনের করার? কংগ্রেসের প্রয়োজন তো আগেই ফুরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রয়োজন ফুরিয়ে গেছে। আর এখন আপনি ওই নকল তৃণমূল না আসল তৃণমূল নতুনকে তৈরি করেছে, কেউ জানে না তারা কি করবেন, এটা তাদের বিষয়। কিন্তু আমার বক্তব্য পরিষ্কার, দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটা বড় ঘটনা ঘটেছিল। আজকের দিনে আমরা যারা রাজনীতি করি, যারা তৃণমূল করে, আমি তো আমাদের পাশে অনির্বাণ রয়েছে আমার ভাইয়ের মতো, অনির্বাণও 21শে জুলাইয়ের পুরো প্রেক্ষাপট জানে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের কর্মীরা জানে না 21শে জুলাইয়ের প্রেক্ষাপট, কারণ তাদের নেত্রী সবাইকে ভুলিয়ে দিচ্ছে। এবার বলতে পারি একটা সেন্টেন্স খালি বলা, প্রথম কথা শুধু একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটাই অবশ্য মানে সেটাও তথ্যের ধারে কাছে গেল না, তাতেও এপিক কাট বলা হলো। গত বছর এটা প্রথম হয়েছিল। আমি বলছি এভিটাকে তো অন্তত সত্যি কথা বলা হোক। শতরূপ্ত টিএন সেশনের খুব বিরুদ্ধে বা সিপিএম খুব বিরুদ্ধে, পাগল কুকুর, প্রধানমন্ত্রীকে বলতেন ঘুমন্ত বুদ্ধ, এগুলো সব ছিল বিষয়। কিন্তু ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন শতরূপরা কিভাবে করাতো, আফজাল আমানুল্লাহর রিপোর্ট আছে, একদিন এবিপি আনন্দে সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তার জন্য বুলডগ হয়ে গেছে। ঠিক আছে, এবার বলি প্লিজ। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে কিরকম ভাবে ভোট করাতেন তাই নিয়ে দিলীপ ঘোষের অনেক বক্তৃতা আছে, সুতরাং ওই জন্য ছাড়ুন। আমি আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা যেটা শান্তনদা ঠিক বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি অমুক সময় অবধি অপেক্ষা করবো, কংগ্রেস আসুক, সিপিএম আসুক, মাওয়িস্ট আসুক, এই তিনজনের কেউ গেল না। মাঝখান থেকে তৃণমূলের এমএলএ এমপিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর গেল না, সুতরাং সেটাও আমি চালা। আমি একটা কথা বলি, আচ্ছা এই যে কথাটা বলা হচ্ছে বারবার করে, এটা তো ঘটনা যে ভারতের রাজনীতিতে 1 কোটি এরকম উদাহরণ আছে যেখানে দুটো দলের মধ্যে লড়াই হয়েছে, রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, কিন্তু পরবর্তীকালে একটা সময় পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের মধ্যে আবার জোট হয়েছে। কেমন? আমি বলছি সেটাকে নিয়ে যদি আজকে বিজেপি আক্রমণ করে, কদিন আগে ওরা জন্মদিন পালন করলেন বা সব মানে ঘাট ধরে লোককে দিয়ে করালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনাদের বক্তব্য হচ্ছে এই মানুষটা হচ্ছেন আমাদের ভারতে আমাদের দলের প্রতিষ্ঠাতা। কেমন? অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা ছিল, বিজেপির চিরকালের বক্তব্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কাশ্মীরে খুন করিয়েছিল শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে তার ছেলেকে ফারুক আবদুল্লাহকে মন্ত্রী বানিয়ে সেই বাজপেয়ী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হলেন। সুতরাং এখন এগুলো বলতে এলে সায়ন্তন দা, আমি বলছি সায়ন্তন দা আজকে এখানে বসে আছে, গত 3 দিন ধরে মানে ফেসবুক খুললে সায়ন্তন দার ছবিতে ভেসে যাচ্ছে যে প্রকাশ চিকবরাইকে গরুচর বললো সুকান্ত মজুমদার, সে বিকেল 5টায় বিজেপিতে যোগ দিয়ে 7টা এমপি হয়ে গেল। আর সায়ন্তন বসুর মতো, দেবজিৎ সরকারের মতো, আর একজনকে রাজু কি নাম পুরো নাম? রাজু ঘোষ না রাজু ব্যানার্জি। এই 3 জনের মতো পুরনো বিজেপি কর্মী থাকতে এই সমস্ত গরুচরকে কেন বিজেপি এমপি করছে? ডান দিকে যেতেই হবে, সৌমত বাধা দিতেই পারে না, ও তো ঘোষিত ডানপন্থী দল, ডান পক্ষের লোকেদের কাছে যেতে হবে। কিন্তু আমি দ্রুত একবার দেখবো, এতবার পাগলু ডান্সের রেফারেন্স হচ্ছে, আজকে ববি হাকিম বলেছেন যে আগে নাচ গান হতো, এবার শহীদ তর্পণ হবে। আমি বলছি যে এই বোধোদয়
বিলম্বিত বোধোদয় কেউ বলতে পারেন, কিন্তু একবারও এই নেতা নেত্রীরা এর আগে বলেছিলেন? আমি আসবো সেই প্রসঙ্গে, কিন্তু তার আগে কি বলেছেন দেখাই। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। একসময় 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা থাকতেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের গলাতেই এখন অন্য সুর, কারণ দুপক্ষের পথ এখন দুদিকে। কালীঘাট তৃণমূল এবার কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে তা এখনও ঠিক নয়। আর ঋতব্রত তৃণমূল শহীদ দিবস পালন করছে গান্ধী মূর্তির পাদদেশে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। নাম না করে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিম। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ। এত বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কিংবা মঞ্চে থেকে 21শে জুলাই পালন করতেন, সেই অরূপ বিশ্বাস কিংবা অরূপ রায় কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা এবার শুধু আলাদা জায়গায় 21শে জুলাই পালন করছেন এমনটা নয়। তারা প্রশ্ন তুলছেন বিগত দিনের শহীদ তর্পণ নিয়ে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। কখনোই ওটা নাচ গানের মঞ্চ ছিল না। যারা এতকাল ছিলেন এসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে যারা আজকে 21শে জুলাইয়ের ভুল ধরেছে, তারা আজকে 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। বিগত 5 বছরে, তার আগে কিন্তু সিস্টেমেটিক একটা ছিল, কিন্তু পরে আমরা দেখলাম যাদের কোনো ত্যাগ নেই, যাদের এই লড়াইয়ের জন্য কোনো রকম স্যাক্রিফাইস নেই, তারাই প্রথম সারির নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, দল হেরেছে, দলের সিংহভাগ বিধায়ক সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে যে ছবি ধরা পড়ত, তা নিয়ে এখন নানা শিবির থেকে কটাক্ষ ধেয়ে আসছে। প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ, মাংস, ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন 21শে জুলাইয়ের মঞ্চে নাচ গান নিয়ে অখুশি 21শে জুলাইয়ের শহীদ পরিবারও। 21শে জুলাই একটা শহীদ তর্পণ। শহীদ তর্পণ মানে নাচ গান, আনন্দ, উৎসব, পাগলু ডান্স নয়। 21শে জুলাই মানে যে রাস্তায় ডিম ভাত খাওয়ানোর প্রবণতা, সেটাও নয়। আর যে 18 বছর যে মরেছে, ওই 21শে জুলাই যা কথা বলে আর কোনো দিন দেখতে আসছে না। কেমন আছে, মরে গেছে, আমার স্বামী মারা গেছে, ওরা ফুর্তি করছে, আমার ভালো লাগতো না। সব মিলিয়ে সমালোচনা, বিদ্রোহ, কটাক্ষে এখন জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। কোনো সন্দেহ আছে যে ক্ষমতা হলো রাজনৈতিক দলগুলোর সব থেকে বড় সিমেন্টিং ফ্যাক্টর। ক্ষমতা থেকে তৃণমূল গেছে 2 মাস 10 দিন হয়েছে, মাত্র 2 মাস 10 দিন। তার মধ্যে দেখুন, যে নেতানেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ আলো করে দাঁড়িয়ে থাকতেন, হঠাৎ তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে। ববি হাকিমরা এতদিনে বুঝতে পেরেছেন যে আগে শহীদ তর্পণের নামে নাচ গান হতো, এবছর শহীদ তর্পণ হবে। প্রশ্ন উঠছে, যখন পাগলু ডান্স হচ্ছিল মঞ্চের ওপর, বা দুজন নেত্রীর তাদের আলাদা ডান্স পারফরমেন্স হচ্ছিল, তখন তো এই নেতানেত্রীরাই জোরে জোরে হাততালি দিচ্ছিলেন। কেউ একবারও প্রকাশ্যে বলেছেন যে 4 মের আগে একবার মুখ খুলেছেন যে শহীদ দিবসের সঙ্গে পাগলু ডান্স বা এই নাচগুলো ঠিক যায় না? চন্দ্রিমা ভট্টাচার্য আবার ইঙ্গিত দিচ্ছেন যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকাটা সেটা বড় কোনো বিষয় নয়। শুভময়দার কি মনে হয় যে ক্ষমতা গেলেই বিবেক জাগ্রত হয়? মানে সায়ন্তানদের স্লোগানটা যদি একটু ধার করি, মানে ক্ষমতা আউট, বিবেক ইন। শুনবাবু, মানে ইতিহাসের তর্পণ যেন না হয় সেটুকু অন্তত দেখতে হবে। মানে আমাদের রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে,
বারবার দেব সম্পর্কে এই পাগলু ডান্সের কথা বলছেন সুমনবাবু। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে সুমনবাবু ওই 21শে জুলাইয়ের মঞ্চগুলোতে। এই যে ভদ্রমহিলা বললেন একটু আগে যে ওরা খুব আনন্দ করেছে 21শে জুলাই নিয়ে, তার স্বামীর কথা কেউ মনে রাখেনি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। আমি সৌম্যবাবু, শুভেন্দুবাবু মানে মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধী, আমাদের তো ওই 70-এর আশেপাশে জন্ম, ওই সময় তো 23 বছরের মতন বয়স, আজকে তারপর 33 বছর কেটে গেছে সৌম্যবাবু। একদম। ফলে সৌম্যবাবু তখন কোথায় কার হয়ে প্রচার করেছিলেন, শুভেন্দুবাবু কার হয়ে প্রচার করেছিলেন, রাহুল গান্ধী কি বলেছিলেন, সত্যিকারের এপিক কার্ড নিয়ে কথা হয়েছিল কিনা, সেই মিছিলে কেউ মদ খেয়ে গেছিল কিনা, এই প্রশ্নগুলো ইতিহাসের তর্পণের মধ্যে পড়ে থাকবে। এবং সেই জায়গায় বামপন্থীরা খুব স্বাভাবিক, তারাই কীর্তি করেছে, তারা তো নিশ্চয়ই গবেষণা করে বার করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার রাজনীতিতে বহু বছর ধরে আমরা জানি, বিজেপি ক্ষমতা এসছে, তারা যদি মনে করে তারা দেখবে, কিন্তু একটা বিষয় হারিয়ে ফেললে চলবে না, যেটা তথ্যের জন্যে জুলাই 21, 1993 এই ঘটনা ঘটে, অগাস্ট 28, 1993 কিন্তু এপিক কার্ডের ঘোষণা হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকজনকে দিয়ে, আইপ্যাককে দিয়ে রিসার্চ করিয়ে এটা অন্তত যুক্তি দিয়ে বলতে পারতেন, একটা খবর পাঠিয়ে, যে আমার ওই দিনের পরে কিন্তু এটা ঘটেছিল। দুটো কথায় আসলে একটাই শুধু তাতে অসুবিধে ছিল, সেটা হচ্ছে যে উনি কি করে প্রমাণ করতেন, ওনার তো সমস্ত ডকুমেন্টসে আছে যে এটা তো কোনো দাবি ছিল না। তো আজকে ওনার যে আন্দোলনের দাবি ছিল না, সেই আন্দোলনে কি করে তুমি ক্রেডিট দেবে? মমতা ব্যানার্জিকে তার ডিগ্রি থেকে শুরু করে তার কবিতা লেখা কোনো কিছু কোনোদিন প্রমাণ করতে হয়েছে সুমনবাবু? উনি প্রমাণ করতেন কেন? বলে দিতেন, কাউকে দিয়ে বলে পাঠাতেন। পুরো আমি সেটাই বলছি। দ্বিতীয় হচ্ছে যেটা বিশ্বনাথ দা বললেন যে নির্বাচনে বিশুদ্ধতার প্রশ্ন, এপিক কার্ড দিয়ে কিন্তু নির্বাচনে বিশুদ্ধতা সবটা মেটেনি। 2009 সালে যখন দ্বিতীয় ইউপিএ সরকার আসছে, জিভিএল নরসিমা রাও বই লিখলেন, লালকৃষ্ণ আদবানি সেই বই দেখালেন সবারই সামনে প্রকাশ করে যে ইভিএমে গোলমাল আছে। ফলে নির্বাচন পদ্ধতির বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন কিন্তু সেই একদিনে শেষ হয়ে যাবে না সুমনবাবু। বিশ্বনাথ দা বললেন শাসক যে সত্যকে প্রতিষ্ঠা করে তাই প্রতিষ্ঠিত হয়। আপনিও গোয়েবেলসের কথা বললেন, হিটলারও একসময় রাজত্ব করেছেন কিছুটা সময়ের জন্যে। সত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা বলা যায় না, তবে একটা জায়গা বলতে হবে, যে সময় 80-র দশকে একটা দুর্দান্ত বামপন্থী শাসন আমরা মনে করি, তারপর সেই যে জুলাই 21, 1993 কিন্তু বামপন্থীদের প্রথম একটা বড় গোলমেলে বিষয়ের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। এবং একই সময় মনে রাখতে হবে নরসিমা রাও বিলগ্নীকরণ করছেন, টিএন সেশন সেই সময় অন্য যে একটা ভারতবর্ষ ছিল তার সঙ্গে বামপন্থীরা কতটা এক হতে পেরেছিল সেই নিয়ে একটা প্রশ্ন থাকবে। আমি শেষ করব সুমনবাবু রাজনীতি নিয়ে একটা কথা বলে। তসলিমা নাসরিন তো আসছেন কিছুদিন পর, তার একটা আফটার শেপ বলে পুরুষ মানুষদের নিয়ে একটা কবিতা আছে, তাতে বলছেন আফটার শেপ ছাড়া তুমি ইটকাট পাথরের মতো, তোমাকে না ছুঁতে ইচ্ছা করে না কিছু, আমার স্নান হয় না, শরীরের কোনো সেতার বাজে না, তোমার চুল থেকে শুধু চুলের, বাহু থেকে মাংসের, আঙুল থেকে হাড়ের গন্ধ এলে আমার রক্ত বমি হয়। আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি সুমনবাবু, যখন বারবার করে দেখি পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে বিশ্লেষণ করার জায়গা থেকে দূরে সরে গিয়ে রাজনীতির থেকে, মৃত্যুর থেকে, রাস্তার পাশে ফুটপাতের ধারে পড়ে থাকা ওই যে শহীদ বেদিগুলো ছোট ছোট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বা তাদের তিনটে দল, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, দুই সমকোণের মতো, সেই নিয়ে রাজনীতির ব্যবসাটা কিন্তু চালিয়ে যাচ্ছে সুমনবাবু। এই প্রশ্ন কিন্তু বারবার উঠবে। পুরুষের শরীরের গন্ধ যেমন তসলিমা নাসরিনের বিবমিশা জাগাতো, যেমন তিনি আজকে পশ্চিমবঙ্গে আবার আসবেন, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গকে কিন্তু এই প্রশ্ন তুলতে হবে যে এই হিংসার রাজনীতি, কত মানুষ কত দিন ধরে এই পশ্চিমবঙ্গে মরেছেন, সেইখান থেকেই মরে যাওয়ার রাজনীতি, এখান থেকে আগামী দিনে কোন রাজনৈতিক দল কারা আমাদের বার করে আনবেন। মৃত্যু নিয়ে তো অনেক হোলি খেলা হলো সুমনবাবু, ডেভেলপমেন্টের রাজনীতি কোথায় আসবে? ডেভেলপমেন্টের রাজনীতি কি রেল স্টেশনে ঝুপড়ি উচ্ছেদ করিয়ে আসবে সুমনবাবু, না সত্যিকারের একটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কথা ভেবে আসবে? এই প্রশ্ন কিন্তু বারবার থাকবে। ধন্যবাদ শুভময়দা। দেখুন, বিবমিশা বড় মারাত্মক শব্দ। আমি বলছি যে এই বিবমিশা হিংসার রাজনীতি জাগাতে পারে, আবার খুব গোদা ভাষায়, একেবারে রাস্তার ভাষায় বললে পাল্টির রাজনীতিও জাগাতে পারে। কীরকম?
অবস্থান বদল হচ্ছে কীরকম, কত দ্রুত এক মেরু থেকে অন্য মেরু, অথবা সেই মেরুতে থেকে একেবারে যাকে বলে বিলো দ্য বেল্ট আঘাত। অজস্র উদাহরণ আছে। আমি আজকের দিনের জন্য দুটো উদাহরণ তুলব যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং দুই, জ্যোতিপ্রিয় মল্লিক। তাদের প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থেকে শটান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন। দেখুন, ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিট। কালীঘাট তৃণমূলে থাকলেও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মৃতপ্রাত তৃণমূলের নামে এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তাদেরও খোঁচা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক্সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয় তৃণমূলের অন্তরে। দিনে দিনে যা বেড়েছে। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। মমতা ব্যানার্জি যদি একজনকে বাদ দেয়, তাকে সরিয়ে দেয়, আজকে সবাই কিন্তু তার সেই জায়গায় হাজির হয়ে যাবে। তুমি ছোটো থেকে তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। যত দিন যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ তত বাড়ছে, ততই নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, ভাস্কর মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই খানিকক্ষণ পরেই আপনাদের দেখাবো জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলছেন শুভেন্দু অধিকারী কত মহান সংগঠক এবং পাঁচটা জেলার দায়িত্বে ছিলেন তৃণমূলে, এবং শিশির অধিকারীকে তিনি নাকি দাদা বলে ডাকেন বালু। এই একটার পর একটা কথা, ফিলার আমি জানি না। তবে বরুণ বিশ্বাসের ফাইল খোলার পর সিআইডির টিম ওই বরুণ বিশ্বাসের বাড়িতে যাওয়ার আফটার এফেক্ট কিনা, সেই জন্য জ্যোতিপ্রিয় এই কথা বলছে কিনা, সে তো চর্চা চলবেই। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ যথারীতি একেবারে শো স্টপার। তিনি সরাসরি টার্গেট করেছেন অভিষেককে। বলছেন, কোট আনকোট শুনলেন আপনারা, ক্যামাক্স স্ট্রিট দলটাকে শেষ করে দিল। আজ 14ই জুলাই। 21শে জুলাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ আলো করতেন, আজ কালীঘাট তৃণমূলে থেকে এই রবীন্দ্রনাথ ঘোষ কিংবা বিকাশ রায়চৌধুরীদের মতো কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নয়, কালীঘাট তৃণমূলে থেকে 21শে জুলাই 7 দিন আগে অভিষেককে টার্গেট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথায় যাচ্ছে পরিস্থিতি, রাজাগোপালদা? তুমি সুমন বালুর কথা বললে, হঠাৎ দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে প্রশংসা করেছে। আমার মনে পড়ছে আলেকজান্ডার পোপ একটা বিখ্যাত উক্তি আছে, আনডিজার্ভ প্রেইজ ইজ এ স্ক্যান্ডাল। হঠাৎ কারোর প্রশংসা একটা কলঙ্কজনক ব্যাপার। তো এখন সেই জিনিসটা দেখছি সব তৃণমূল নেতাদের মধ্যে, ব্যতিক্রম একমাত্র দেখছি যে অনির্বাণ মারকুটে সেই অবস্থায় রেখে দিয়েছে। ভাবছি কোন দিন তৃণমূল আবার পতাকা তুলবে, বড় হবে। যাই হোক, ওকে আমি শুভেচ্ছা জানাই। কিন্তু যে প্রশ্নটা তুমি যেটা করেছো, যে তৃণমূলের যে সত্যিকারের হাজারটা স্ক্যান্ডাল, 21শে জুলাইয়ের একটা যে স্ক্যান্ডাল, এটা আজকে কিন্তু তোমার পরিষ্কার করে দিলে। টিএন সেশন কিন্তু দিনের পর দিন কিন্তু 93-এর ওই জুলাইয়ের আগে কিন্তু বলছিল যে নির্বাচনী সংস্কার প্রয়োজন। আমি জানি না কতজন মানুষের মনে আছে 1992 সালে, এখন এসআইআর নিয়ে লোকে চাচাচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন উনি কিন্তু অ্যানাউন্স করেছিলেন 1992-তে। উনি কিন্তু বারবার রাজ্য সরকার, এখন জানি না তখন তো 6 বছর ছিল বলছে শতরূপ, রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচনী সংস্কার চাই। জুলাইয়ের সময় চিঠি দিয়েছে যে ব্যাপক নির্বাচনী সংস্কার হওয়া প্রয়োজন।
এবং এমনকি সেটা উনি কিন্তু হুঙ্কারও দিয়েছিলেন, যদি নির্বাচনী সংস্কার না হয় আমি নির্বাচন করতে দেবো না। অবশ্য সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে নরসিমা রাওয়ের সরকার সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্ট ধমক দিয়েছে, সত্যি কথা, কিন্তু উনি তো বলেছিলেন সে কথা। দুজন ইলেকশন কমিশনার যোগ করে তার ডানা ছাটায় সমস্ত এবং এটা সবচেয়ে বড় কথা, আমি সুপ্রিম কোর্ট কিন্তু টিএন সেশনে আমি বলে শেষ হয়নি, ইলেকশন কমিশনের ক্ষমতা খর্ব করেননি। না না, এইসব ডানা ছাটা আসছে। তার সঙ্গে দুজন জুড়লে ডানা ছাটাই হয়। এই যে এপিক কার্ডের ঘোষণা হলো 28শে আগস্ট 1993, 28শে আগস্ট 1993 এপিক কার্ড ঘোষণা হলো এবং উড়িষ্যা এবং হরিয়ানাতে পাইলট প্রজেক্ট চালু হলো। খেয়াল রাখতে হবে যে 21শে জুলাই 1993 যখন যে ঘটনা ঘটেছে, তখন কিন্তু বামেরা নরসিংহকে কন্ডিশনাল সাপোর্ট দিত এবং তার এক সপ্তাহ পর একটা অনাস্থায় কিন্তু বামপন্থীরা কিন্তু ওর এগেনস্টে গিয়েছিল, অনাস্থা প্রস্তাবে বামপন্থীরা গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও 356 নরসিংহরাও করেননি। এমনকি উনি আপনার মনে আছে সরকারটা বেঁচেছিল, শিবু সোরেনের যে ঝাড়খণ্ড মুক্তিমঞ্চ আসছে পয়সা যে বিতর্ক আমরা সবাই দেখেছি, সেই ঘটনাটা ঘটেছিল। কোনো সিবিআই এনকোয়ারি করেনি, কোনো ধিক্ষার নেই। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যতটুকু আমার মনে পড়ছে, সে খালি বলেছিল সঠিক কাজ হয়নি। এটা কিন্তু রয়েছে। এবং এই যে বারবার সে টিএন সেশন, আমি মানুষটাকে খুব একটা আমি পছন্দ করি না। 97 সালে আপনারা জানেন পেশেন্ট কে নারায়ণের বিরুদ্ধে নির্বাচনে উনি দাঁড়িয়েছিলেন, 5% ভোট পেয়েছিলেন। জনপ্রিয়তা কোন জায়গায় ছিল আমরা সবাই জানি। শিবসেনাই বোধহয় ওকে প্রমোট করেছিল। তো যাই হোক, এত খুবই কিন্তু নির্বাচনের সংস্কারে যে একরোখা মনোভাব, এটা কিন্তু আমি সাধুবাদ জানাতে বাধ্য যে সে না থাকলে এই নির্বাচনী সংস্কারটা হয়তো হয়ে উঠতো না। না, তুমি যেখানে বললে যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে ক্ষমতা থেকে, আমি একটা কথা আমি কিছুটা একমত হয়েও কিছুটা দ্বিমত হচ্ছে সুমন দা। ধর আমি এখানে বলছি 3টে রাজনৈতিক দলের কথা। কংগ্রেস আজকে অনেক বছর আমাদের রাজ্যে ক্ষমতায় নেই, কংগ্রেসের কিন্তু এরকম এই অবস্থা হয়নি যে সবাই যেতে দিচ্ছে। বিজেপি মানে বছরের দশকের পর দশক আমাদের রাজ্যে 1.5% 2% ভোট পেয়েছে, কিন্তু এরকম বেশ কিছু বিজেপি কর্মী আছেন যারা সেদিনও বিজেপি করতেন, আজকেও বিজেপি নেতাও আছেন। নিশ্চয়ই পরে বিজেপিতে তৃণমূল আমাদের দল আজকে এত বছর ধরে ক্ষমতায় নেই এবং নৃশংসভাবে মার খেয়েছি, জেল খেটেছি, তবুও আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা এক্সেপশন, যে আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি উঠলো না, তার আগে একটা পার্টি উঠে গেল। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তাড়িয়ে দেওয়া হবে, নবান্ন থেকে আমি আসবো, কিন্তু আমি বলে দিলাম, তুমি বলবে। আমি বলছি যে আমি কেন কথাটা বলছি, ধরো আজকে যাদেরকে এই যে প্রতিবাদী তৃণমূল সাজানো হচ্ছে না, যেটা ববি হাকিমকে নিয়ে বললে, তারা কিন্তু বেসিক্যালি অপরাধী তৃণমূল। এটা আমরা কিন্তু 5 বছরের বাচ্চাও জানে, যদি এইবারও তৃণমূল জিততো, এই ববি হাকিম হোক, ঋতব্রত হোক, জাভেদ খান হোক, কি জ্যোতিপ্রিয় মল্লিক হোক, কারোর মুখে এসব কথার খই ফুটতো না। আমি কেন বলছি, ধরো জাভেদ খানের ছেলে ফয়েজ খান, মুখ্যমন্ত্রী নিজে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে উনি ফলতায় খুব সম্ভবত মিটিং করতে গিয়ে হিসেব দিয়ে বললেন যে ফয়েজ খানের ছেলের নামে 90টা প্রপার্টি রয়েছে। তাকে নোটিশ সার্ভ করা হলো বেশ কতগুলো তার বেআইনি প্রপার্টি ডেমোলিশনের। আজকে 2 মাসের ওপর হয়ে গেল, ফয়েজ খানের একটা বেআইনি প্রপার্টিতে একটা আঁচড় পড়লো না, কিন্তু এত মানুষ, এত হকারের দোকান, এত সাধারণ মানুষের ঘরে বাড়ি ভেঙে দেওয়া হলো। আমি বলছি এইটা কেন আমরা বরদাস্ত করবো? তৃণমূল কংগ্রেসের এক্স ওয়ার্কার এক্স চোর, তারা এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে তাদের চুরির টাকা, তাদের ধর্ষণের চার্জশিট, তাদের বেআইনি বাড়ি, বেআইনি সম্পত্তি সবকিছু তারা বাঁচিয়ে নিতে পারবে। এইটাকে কেন আমরা বরদাস্ত করবো? তার বদলে তারা মিডিয়ার সামনে এসে বলবে। কিন্তু তার আগে অর্ধেক কথাটা হয়ে যাবে যদি জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন আজকে সেইটা। এর মধ্যে কেউ রাজনীতি খুঁজলে খুঁজবেন, কেউ বিনোদন খুঁজলে তিনিও হতাশ হবেন না। দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের প্রজন্মের নেতা হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমাদের কাছে খুব গর্ব। আমার কাছে করবো তো, কাজ করতে চাইছি। একটা মুখ্যমন্ত্রী তাকে তো কাজ করার টাইম দিতে হবে। কয়েকদিন আগে শারীরিক অবস্থা খারাপ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন, এরপরই যোগ দেন ঋতব্রত তৃণমূলে। আর এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। ওর বাবাকে আমি শিশির দা বলে ডাকি। বাবা মায়ের কাছে আমি যে কতবার গেছি আমি এতে কল্পনা করতে পারবেন না, ও মানে কাঁথিতে, ওই শান্তিকুঞ্জ বাড়িতে। জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বালু,
তার প্রিয় 3 দশকের বেশি সময়ের সহকর্মী। রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন, এরপর জামিন পাওয়ার পর এবারের বিধানসভা ভোটে তাকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হেরে যান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যোগ দিয়েছেন বৃতব্রত তৃণমূলে। এরই মধ্যে আবার বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস খোলার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। বরুণ বিশ্বাসের বাড়ি গিয়ে কথা বলেছে সিআইডি। বরুণের হত্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আঙুল তুলেছে তার পরিবার। সমাজের জন্য যে প্রতিবাদ করে গেল, তার জীবনটাই তারা কেড়ে নিল। তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। তার তাকে কর্মকাণ্ড, তোলাবাজ, এই ধর্ষণ খুন তারা করতে পারবে না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক তার পথের কাটা সরিয়ে দিতে একদম মাস্টার প্ল্যান করে আমার ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। এই আবহে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। শুভেন্দু অধিকারীর কথা বলছি, সে তো অত্যন্ত বলিষ্ঠ সংগঠক ছিল তৃণমূল কংগ্রেসের। 5টা জেলার দায়িত্ব ছিল তার। আপনি ভাবুন, আমি একটা জেলার দায়িত্ব থাকতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে, উত্তর 24 পরগনা, আর 5টা জেলা করেছে এবং সাকসেসফুলি সে করেছে। অত সাকসেস লিডার আমি আমার লাইফে দেখি। আমার কাছে খুব আনন্দ লাগে শুভেন্দু অধিকারী, কারণ এত ঘনিষ্ঠ পরিবারের সাথে আমি ওর বাবাকে আমি শিশির দা বলে রাখি। নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েই উনি দল বদল করছেন এবং শুভেন্দু এবং ঋতব্রতকে প্রশংসা করছেন। মানুষই এদের আচরণ দেখে বিচার করবে। আমার তো মনে হয় এটা জঘন্য আচরণ, বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। সব মিলিয়ে রাজনীতিতে চমকের শেষ নেই। ঐশী মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, না কার্ড নিয়ে সত্যি আর মিথ্যে নিয়ে আজকে এত বড় অনুষ্ঠান হচ্ছে। আমি বলছি, আমার মনে পড়ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে ঠিক যেমন 1993 সালের 21শে জুলাই এপিক কার্ডের কৃতিত্ব তৃণমূলকে দিতে চাইছিলেন, সেই রকম জ্যোতিপ্রিয় মল্লিককে ডিজিটালাইজেশন রেশন কার্ডের তার গোটা কৃতিত্বতা দিয়েছিলেন। তিনি বলছেন কোট অ্যান্ড কোট একেবারে প্রেস কনফারেন্সে অন ক্যামেরা, আপনারা কি জানেন কিভাবে জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু ডিজিটালাইজ রেশন কার্ডের জন্য কাজ করেছেন, কিভাবে 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। মমতা তার সঙ্গে যোগ করেন, মনে রাখবেন এটা একটা সবুজ বিপ্লব, আর এই সবুজ বিপ্লবের কৃতিত্ব বালুর। আমি বলছি, এটা কি গেরুয়া বিপ্লব? না, সায়ন্তনদার আগে সুযোগ। না দেখুন, আচ্ছা, ওনার পাঞ্জাবির গেরুয়া আপনার থেকে গাঢ়। এখন পরিস্থিতিতে অনেকে পরিস্থিতিতে গেরুয়া হচ্ছেন, তিলক কাটছেন, অনেক কিছু করছেন, কেউ কিছু বলছেন। কাজেই আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি নয় এবিপি আনন্দের পর্দা একে সামান্য সৌজন্যতা বলেই মেনে নেব। যেটা শতরূপ বলল, ফয়েজ খানের প্রভৃতি প্রপার্টি, আরও কয়েকজনের, স্পষ্ট ভাষায় বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এ সরকার চলবে না। উনি অভিযুক্ত 21শে জুলাইয়ের অভিযুক্ত মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন, শিয়ালদা গুলি চালনার নায়ক রশপাল সিংকে মন্ত্রী করেছিলেন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার বা মোদিজির আশীর্বাদে যে সরকার চলছে, কোনো ফয়েজ খানকে ছাড়বে না, কোনো বালু মল্লিককে ছাড়বে না। প্রকাশ্যিক বরাকে ওটা যোগ করুন। স্পেসিফিক অভিযোগ নেই। আপনারাই তো করেছেন মার্চ মাসে, এই বছর। আমি দুটো স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। অশোক চৌহান, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে সরাসরি কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি অভিযোগ ছিল, তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হলো। প্রফুল্ল প্যাটেলের কথাটা সবাই আমরা জানি, যে তাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে বারবার বলেছেন কি ধরনের দুর্নীতি উনি যুক্ত ছিলেন, তাকে উপমুখ্যমন্ত্রী পদে দিয়ে দিলেন। দুর্নীতির সাথে সব অবস্থান তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সেই প্রাতিষ্ঠানিক রূপটাকে তোমরা দলীয় স্বার্থে ব্যবহার করছো। সেই কারণে একটু সময় তো সরকারকে দেবেন। ওই প্রেম রাখতে পারছে না।
বলছে এখন রাজ্য সভাপতি, আরে ওর কষ্টটা আমি বুঝি। রাজ্য সভাপতি বলছে এই মোম যোচনায় এসো না অঙ্গ ভিজিয়ে গল্প করি। তো এত প্রেম নিবেদন আর থাকতে পারে? এই টেন্টেড লোকগুলো সব জয়েন করবে, সব এমপি হবে না। আমি আমার ডানপন্থী বক্তাদের কাছে যাব, তার আগে দর্শকদের মনে করব এই জ্যোতিপ্রিয় মল্লিক 2023 সালের 27শে অক্টোবর যাকে গ্রেফতার করা হয়েছিল, যেদিন তাকে তার পরের দিন কোট আনকোট অন ক্যামেরা কি বলেছিলেন এই গোটাটা হয়েছে শুভেন্দু অধিকারীর চক্রান্তে। আজকে সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে তিনি গর্ববোধ করছেন এবং তার সঙ্গে পারিবারিক নৈকট্যর কথা বলছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক সেদিন কি বলেছিলেন? আবার বলছি 2023 সালে 27শে অক্টোবর বলেছিলেন গোটাটা হয়েছে শুভেন্দু অধিকারীর চক্রান্তে, অর্থাৎ তাকে এজেন্সি গ্রেফতার করেছে শুভেন্দু অধিকারীর চক্রান্তে। শুভময়দা, দেখুন সুমনবাবু, কোন অঙ্কে আপনি এটাকে মেলাবেন? না না, মানে এই রাজনীতির অঙ্ক তো সবাই জানে, ননলিনিয়ার, অসরল রৈখিক, মেলানো যায় না। প্রতি মুহূর্তে আমরা এক কথা এক্ষুনি বলি আর একটু পরে অন্য কথা বলি, স্ববিরোধিতা থাকে, এগুলি তো রাজনীতির অংশ। সুমনবাবু, এই যে বারবার ঋত ধৃত এইসব বলা হচ্ছে, তো আসলে অধিকৃত তৃণমূল এবং বিজেপি যদি চাইতো সত্যি এদের কাউকে একদম ধারে কাছে ঘেঁষতেই দিত না। হকারদের তো একজনেরও পুনর্বাসন হলো না, পুরো সেক্টর 5-এর সমস্ত দোকানগুলো ভেঙে গেল, কিন্তু তৃণমূলের প্রত্যেকটি নেতার পুনর্বাসন কত তাড়াতাড়ি হলো, এই জায়গাটা আমরা বিজেপির কাছেই পৌঁছতে চাই। গতকাল যে কথাটা সজলবাবু বলেছেন আপনার এই শোতে, আমি আবার মনে করিয়ে দিতে চাই যে সায়ন্তনবাবু তো বহু বছর ধরে বিজেপির সঙ্গে আছেন, অত্যন্ত ডিসিপ্লিন নেতা, তো দলের মধ্যে আছেন, তো তারা ডিসিপ্লিন তো তাদের রাখতে হবে, কিন্তু বিজেপির যে সর্বভারতীয় নীতি সেই জায়গায় কেন্দ্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের একটা চেষ্টা, তার জন্যে তারা এই কাজগুলো করছেন। এই নিয়ে বামপন্থীদের মুখে অনেক সময় শুনেছি নির্বাচনে টুকটাক এদিক ওদিক করার জন্য, একটা বড় লক্ষ্যের জন্য অনেক কিছু করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এই আলোচনা সব রাজনৈতিক দল করে। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার করে যে একটা সরকার ক্ষমতায় এসছে, তাহলে সেই সরকারের প্রায়োরিটি শুরুতে কি কি হবে? অনেকগুলো ভালো কাজের কথা বলছেন, একটা ভালো বাজেট হয়েছে, অনেক শিল্প আসার কথা হচ্ছে, লাক্সের কারখানার কথা হচ্ছে, 100 কোটির বেশি হলে তাদের বিভিন্ন রকম শিল্প স্থাপনের সুবিধে পাবেন, এই কথা হচ্ছে। এই প্রায়োরিটির সঙ্গে সঙ্গে আপনার এই তালিকা যোগ করি যে একটা স্টিলের মানে ভারী শিল্পের একটা অ্যানাউন্সমেন্ট আজকে এইমাত্র হচ্ছে, যেটা 15,000 কোটি টাকা। এইখানটাই বলছি যে তৃণমূলেরই তো সরকার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ডেটা যদি তারা দেখতেন, তাহলে ভারতবর্ষে অসংগঠিত শিল্পে উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মোট যে আয় সেখান থেকে তার 12% পশ্চিমবঙ্গ থেকে হয়। এই অসংগঠিত শিল্পটাকে পুনর্বাসনের কাজটা বিজেপি সরকারের আগে করা উচিত, না তৃণমূল কংগ্রেসের পুনর্বাসনের কাজটা বিজেপি সরকারের আগে করা উচিত? আমি সবার কাছে আসবো, তার আগে পুনর্বাসনের আগে এজেন্সির কামড়, মানে বলা হচ্ছে যে এজেন্সি তৎপর হওয়াতে আবার নেতাদের আরেক ঝাঁক তৃণমূল থেকে আবার বেরিয়ে যাবে না, তো মানে যারা আছেন টাছেন আর কি। যেমন মদন মিত্র স্ত্রী এবং 2 পুত্রকে তলব করলো ইডি। পাশাপাশি দেখাবো যে সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিটে একটার পর একটা গুরুতর অভিযোগ কিন্তু তুললো ওই ইডি। দেখুন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি। এবার কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে কামারহাটি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তাদের 2 ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র। ইডি সূত্রে খবর, তাদেরকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই 13 জুন তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবার তলব করা হলো তার স্ত্রী ও 2 ছেলেকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে এর আগেও এসে
তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। এই বাড়ি হচ্ছে মদন মিত্র ভবানীপুরের বাড়ি। প্রায় 125 জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা এবার মদন মিত্র স্ত্রী, 2 ছেলেকে ব্যাংকের নথি সহ বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হতে জানিয়েছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভয় আউট পড়েছিলেন না, ভয় 4 ডবল বেড়ে গেছে পশ্চিমবাংলা। শীতের প্রথম দিকে যারা গেছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে অ্যাকশনের কথা ঘোষণা করেছেন। তা এখন তিনি সেটা করে দেখান, তা একটা বোঝা যাবে। পুরো দুর্নীতি হোক বা অন্য দুর্নীতি মামলা হোক, গোটা পরিবার মিলে দুর্নীতির একটা পীঠস্থান বানিয়ে ফেলেছে। পরিবার মিলেই প্রতিষ্ঠানটাকে লুটে পুটে খেয়েছে, মানুষের যে উন্নতির পয়সা তা লুটে পুটে খেয়েছে। চাকরি বিক্রির পর চাকরি বিক্রি করেছে গোটা পরিবার, আর তার লাভ নিয়েছে গোটা পরিবার। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। তার নামে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, যেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন সমস্ত কাউন্সিলররা একসঙ্গে ঠিক করেছিলেন প্রত্যেক কাউন্সিলর 2 জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিমের সুপারিশ করা 6 জন চাকরি প্রার্থীর বিষয়টি দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পুরসভার বোর্ড। সুপারিশের তালিকায় ববিতা এবং সুচিত্রা বলে লেখা থাকতো, নাম সুপারিশের আলাদা ফাইল ছিল। এর পাশাপাশি চার্জশিটে ইডি দাবি করেছে আলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মন্দা নামে যারা দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পেয়েছেন তাদের সুপারিশ করেছিলেন সুজিত বসু। হেল্পারের সুপারিশ তালিকায় ববিদা সুচিত্রা বলে নাম লেখা ছিল। মজদুরের চাকরির তালিকায় ববিদা সুচিত্রা লেখা ছিল সুপারিশকারী হিসেবে। আবির দত্ত, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজাদা, আপনার কি মনে হয় যে এই এজেন্সির তৎপরতা এবং তৃণমূল ছাড়া বসে যাওয়া, অথবা ঋতব্রত তৃণমূলে যোগ দেয়া, অথবা বিজেপির কাছে হয়তো আবেদন করে একেবারে নিঃশব্দ হয়ে যাওয়ার পেছনে সরাসরি যোগ আছে? হ্যাঁ, দেখুন, মানে সুমন, দেখো, আমার কনজিউমারিস্ট ওয়ার্ল্ডে একটা সময় দেখতাম ইউজ অ্যান্ড থ্রো। এখন পলিটিশিয়ানরা বলছে নো, উই আর রিইউজেবল, আমাদেরকে আবার ইউজ করা যায়। তাই একটা সময় ছিল সিপিএম করতো, মানে বড় বড় নেতারা হয়তো যায়নি, মাঝারি চলে এসছে, তৃণমূলে রিউজড হয়েছে। এই তৃণমূল থেকে রিউজড হচ্ছে বিজেপি। বড় বড় নেতা এখন তো সরাসরি ঢুকতে পারছে না। কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে কি ব্রত না কি নাম দিয়েছে, তাই না? কোন আদর্শ ব্রত আমরা জানি না। তারা কিন্তু ওই রিউজ হতে চাইছে আর একটা প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ একটা সময় ছিল আদর্শের, সারা ভারত সম্মান করতো পশ্চিমবঙ্গকে, কেন এখানে আদর্শের রাজনীতি হয়। যে কথাটা আমি বলবো আমার মরণ পর্যন্ত সে একই কথাই বলবো, সেই জিনিসটা কোথাও হারিয়ে গেল। তারপরে শুরু হলো তৈলমর্দলের রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, সেটা বেশ কিছুদিন চললো। তারপরে যোগ হলো, বলা হলো কি অভিষেকের সেনাপতিত্বে। সবাই যারা আজকে ঋতব্রতে গেছেন, মানে এই যে তৈলমর্দনটা মানে এত সূক্ষ্মভাবে বাঙালি রাজনীতিবিদরা শিখেছেন, আমার ধারণা এই জিনিস কিন্তু এত দ্রুত ছড়িয়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে যে, আর এখন হচ্ছে তাদেরই দায়ী করা। আর যারা ওই স্টেপ অবধি এখনো যেতে পারছেন না, তারা সামনে নন্দ ঘোষ হিসেবে পাচ্ছেন আইপ্যাককে, মানে ওটা স্টেপ বাই স্টেপ। আমি দুটো লাইন ওনার রাজাদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, বিরুদ্ধে না। সেটা হচ্ছে একটু পিছিয়ে যান, সৌগত রায়, যাকে আমরা তখন দেখলাম 77 সালে ব্যারাকপুর থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হলেন। কংগ্রেস এস হয়ে চরণ সিং সরকারে যোগদান করলেন, দলবদলের কাণ্ড করলেন। সেই যুগে চরণ সিং সরকারে মন্ত্রী হলেন, পেট্রোলিয়াম মন্ত্রী। পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হলো, কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম প্রার্থী হলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তিনি এখন দলবদল বিরোধী কথাবার্তা বলছেন, পশ্চিমবঙ্গে দেখালেন, দৃষ্টান্ত স্থাপন করলেন। দ্বিতীয় উদাহরণ বলতে চাই, তৃণমূলের আমলে মানস ভূঁইয়া খুনের মামলায় যুক্ত করানোর ভয় দেখিয়ে তাকে দলে টানলো তৃণমূল। এখন সে দল থেকে পালিয়ে গেছে। কিন্তু সায়ন্তানদা যে উদাহরণগুলো দিলেন তার মধ্যে মোটামুটি ধরুন 2.5 দশকের একটা তফাৎ আছে। আমি বলছি 2.5 বছরের তফাৎ, ভাবছেন তো ভুল না, ওখানে 2.5 দশক ছিল। আমি এবার যেটা দেখাবো 2.5 বছরের তফাৎ। 2.5 বছর আগে যিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর চক্রান্তে আমি গেছিলাম, আমার জেলে আসতে হয়েছে গ্রেফতারের পরের দিন, আজকে
সেই তিনিই বলছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি গর্বিত এবং তিনি যে কত দুর্ধর্ষ সংগঠক, 5টা জেলা তৃণমূলে থাকার সময় কি দারুণ সামলেছেন এবং তার পিতৃদেব শিশির অধিকারীকে তিনি দাদা বলেন ইত্যাদি ইত্যাদি। আমি এর আগে বর্তমানটা দেখিয়েছি, 2.5 বছর পিছিয়ে গিয়ে অতীতটা দেখাই। গভীর চক্রান্ত শুভেন্দু অধিকারী আর বিজেপি, গভীর চক্রান্ত শুভেন্দু অধিকারী আর বিজেপি। শুভেন্দু অধিকারী গভীর চক্রান্ত করেছিলেন, এখন অবশ্য তিনি দারুণ সুমনদা খুব পরিষ্কার ওনার এই পরিবর্তনটা বরুণ বিশ্বাসের ফাইল খোলার সাথে সরাসরি সম্পর্ক। বরুণ বিশ্বাসের ঘটনায় যেভাবে বরুণ বিশ্বাসের পরিবার দিনের পর দিন জ্যোতিপ্রিয় মল্লিককে অভিযুক্ত করেছেন এবং তার ষড়যন্ত্রে কিভাবে বরুণ বিশ্বাসের মতন একজন ব্যক্তিত্বের মৃত্যু ঘটেছে সেটা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা দিতে সক্ষম হয়েছেন, কিভাবে বরুণ বিশ্বাসের পরিবারকে হেনস্থা করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক দিনের পর দিন, এটা যখন আজকে আনার্থ হওয়ার সম্ভাবনা, শুভেন্দু অধিকারী পরিষ্কার বরুণ বিশ্বাসের পরিবারকে আশ্বস্ত করেছেন যে ফাইল শুধু খোলা হবে না, ন্যায় বিচার দেওয়া হবে। এবং আমি যতটুকু বুঝি শুভেন্দু অধিকারী কিন্তু এটা ন্যায় বিচার দিয়ে ছাড়বেন। ফলে সেই জায়গাতে, কারণ ইতিমধ্যে আপনি যদি দেখেন আনিস খানের ফাইল আবার খোলা হয়েছে, তমন্না খাতুনের ফাইল আবার খোলা হয়েছে এবং দোষীদের অভিযুক্তরা অ্যারেস্ট হয়েছেন। কাকদ্বীপ, যে কাকদ্বীপে দুজন সিপিএম দম্পতি তরিদাঘাত হয়েছিল তাদেরকে মিথ্যা কথা বলা হয়েছিল, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তাদের ফাইল খোলা হয়েছে। তার ছেলে কিন্তু অনেকটা আশ্বস্ত হচ্ছেন। ফলে একটার পর একটা যখন ফাইল খোলা হচ্ছে এবং বরুণ বিশ্বাসের ফাইল খোলার সাথে সাথে কিন্তু ওনার বলা যায় যে বিষ পায়ের থেকে মাথায় চলে গেছে, যাওয়ার ফলে 2.5 বছর আগে উনি যে কথা বলেছিলেন ঠিক তার উল্টো গল্প এখন শোনাচ্ছেন। 2.5 বছর আগে যিনি শুভেন্দু অধিকারীকে অভিযুক্ত করেছিলেন তার জেল যাত্রার জন্য, আজকে হঠাৎ করে তার হৃদয় পরিবর্তন হলো। তার পেছনে একটাই কারণ যে বরুণ বিশ্বাসের ফাইল খুললে তিনি যদি লোকেট হন, শেষ পর্যন্ত জেল যাত্রা বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য তিনি এই আমি শুধু যোগ করে দিই যে ওই দিন জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন দেখালাম, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একটু তথ্যের খাতিরে বলে নি। কোট আনকোট, এত বড় দুর্নীতি ভারতের কোনো রাজ্যে হয়নি। রাইস মিলগুলোতে যে কন্ট্রাক্ট ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, তার সঙ্গে কন্ট্রাক্ট ছিল প্রতি কুইন্টাল গমে 20 টাকা, ধানে 20 টাকা। 2012 সাল থেকে এই ব্যবস্থা চালিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। শেল কোম্পানির মাধ্যমে টাকা তছরূপ হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের এই অভিযোগের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমিও স্যারের সাথে একমত, হয়তো সত্যি জ্যোতিপ্রিয় মল্লিক এত কিছু করেও বাঁচতে পারবেন না, ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আমারও ধারণা। তার কারণটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক এবার বিধায়ক হননি। উনি কোন পক্ষে থাকলেন না পক্ষে থাকলেন তার সঙ্গে তৃণমূলের সিম্বল আর পার্টি ফান্ডের টাকা কোন দিকে থাকবে তার কোনো সম্পর্ক নেই। এটা কি কাকতালীয় সুমনদা যে যারা হেরেছে, সুজিত বোস, সব্যসাচী, শওকত মোল্লা, নির্মল ঘোষ, যারা হেরেছে তারা গ্রেপ্তার হচ্ছে, আর যারা জিতেছে এক্সেবারকার এক চোর, হ্যাঁ সে জাভেদ খান হতে পারে, কি ধর্ষণের অভিযোগে, হ্যাঁ ছেলে জাভেদ খান হতে পারে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ঋতব্রত হতে পারে, হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা, ইসলামে জন্মগ্রহণ না করলে তুমি অভাগা বলা ববি হাকিম হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। যে তারা প্রোটেকশন পাচ্ছে, হেরে যাওয়ারা প্রোটেকশন পাচ্ছে না, চাইলেও পাচ্ছে না। এটা না, হেরে গিয়ে প্রোটেকশন পাচ্ছে না, ঠিকই ভাইটা গ্রেপ্তার হয়ে গেল। তারপরে দেখো ওই মদন মিত্রকে নিয়ে আমার জন্য চিন্তা হচ্ছে, তোমার ফোন করো এখন মদন মিত্রকে। আমি একটা কথা বলি সুমনদা, দেখো সায়ন্তনদা যে উদাহরণটা দিলেন সৌগত রায়, এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়, ঠিক। আবার আমি বলছি, আমার হাজার রাজনৈতিক বিরোধিতা থাক, সায়ন্তনদারও উদাহরণ রয়েছে। যখন বিজেপির 1% ভোট হতো তখনও বিজেপি করতো, মাঝখানে একটা সময় যখন দলে কোণঠাসা ছিল সেই সময়ও বিজেপির পক্ষে থেকেছে, একদিনের জন্য বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেনি। আবার আজকে বিজেপি ক্ষমতায় এসছে, আজকে দলের মেন স্ট্রিমে আছে, ও কাজ করছে। এবং আমি বলছি সৌম্যদা কোনোদিন কংগ্রেস ছেড়ে যায়নি, অনির্বাণ খারাপ সময় তৃণমূলের সঙ্গে সুযোগ পেয়েছে, সুতরাং এটাও কিন্তু হয়ে যায়।
আমি বলছি আমাদের উদাহরণটা কে হবে? আমি কথাটা দেখো, এখানে যে যাই বলুক না কেন, মুশকিলটা হচ্ছে যে প্রকাশ চিকবরাইকে নিয়ে আমি আজ থেকে 1.5 মাস আগে বলেছি যে লোকটা অভিষেক ব্যানার্জি স্মাগলিং সিন্ডিকেটের 1 নম্বর কিংপিন এই উত্তরবঙ্গে, ওর মাধ্যমে যাবতীয় স্মাগলিং হয়, সেই লোকটাকে যদি আমি আজকে এমপি করে এই কথা বলি, সুকান্ত মজুমদার বলেছিলেন, সেই লোকটাকে আজকে এমপি করে এই ব্যাখ্যা দিই যে কেন্দ্রীয় রাজনীতির কিছু ভারসাম্যের জন্য আমাদের এটা করতে হচ্ছে, তাহলে তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখেছো ফেসবুকে, পানিহাটিতে ওই বিজেপির যে এখন নেতা, সে তৃণমূলের কতগুলো গুন্ডার সঙ্গে বসে টাকা পয়সা ডিল করছিল একটা KFC-তে, সেখানে বিজেপি স্থানীয় কর্মীরা ঢুকে গিয়ে সেখানে তাকে চার্জ করছে যে তুমি তৃণমূলের চোরগুলোর সাথে কেন ডিল করছো। মুশকিলটা হচ্ছে ভাই, তোমার ন্যাশনাল কম্পালশনে যদি তুমি সেটিং করো, তাহলে আমার লোকাল কম্পালশনে আমিও করবো। শ্রমিক ভট্টাচার্য যদি আজকে রাজ্যসভার মেজরিটির জন্য তৃণমূলের লোককে এমপি করতে পারেন, তাহলে উনি কোন মুখে বলেন যে কামারহাটি পুরসভায় তৃণমূলের লোক? আমি সৌম্য এবং খারাপ তো বলবো না। 96 সালে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সারাদিন দিন রাত মিছিল মিটিং করে কংগ্রেসের সঙ্গে মিলে সরকার। আমি সৌম্যর কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার প্রকাশ চিকবরাইক নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছিলেন মনে করিয়ে দেবো। তুমি সন্ধ্যে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। এই প্রকাশ চিকবরাইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আর মনোজ টিক্কা সরাসরি গ্রেফতারির দাবি তুলেছিলেন। আমি বলছি, আর সেই ব্যক্তিকে, আমি ঠিক ভুল আমি জানি না, আমি ওই জেলায় গিয়ে তদন্তমূলক সাংবাদিকতা করিনি, কিন্তু সুকান্ত মজুমদারের সেদিনের কথা হয় ভুল ছিল, নয় এখন তাদের অবস্থান ঠিক। তার থেকেও বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে এই ভদ্রলোক কিন্তু পার্টিতে যোগ দেওয়ার 3.5 ঘন্টার মধ্যে শটান রাজ্যসভায় চলে গেলেন। কিচ্ছু ভুল বলেননি, উনি বলেছেন সন্ধ্যাবেলা তুমি গরু পাচার চালিয়ে যাও, তার মানে প্রকাশ চিক এখনো সন্ধ্যাবেলা চালিয়ে যাচ্ছে। উনি বলেছেন ভাইপোকে যতদিন টাকা। তুমি কি এইটা ভুলে গেছো যে যখন তিনি গরু পাচার করতেন আর যখন সুকান্ত মজুমদার বলছে, তখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নামে সীমান্ত দিয়ে হয় যে ভাইপোদের বিএসএফ খুব গাফিলতি করেছে, কিন্তু তোমার নেতা স্মাগলিং করছে, এই যদি সত্যি হয় তুমি রেখেছিলে কেন? তাকে কেন করেছে, কেন পদ দিয়েছো কেন? বললো কি রাজ্যসভায় থাকবে, তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে রাজ্যসভায় থাকবে না, তোমায় তো পাঠাইনি, আমাকে বলতে না। ঠিক কথা, আমি এইবার সৌম্যর কাছে আসবো, কিন্তু তার আগে আজকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি প্যান্ডোরার কি আরেকটা বাক্স খোলার ইঙ্গিত দিলেন। তার কারণ তিনি বলছেন যে উচ্চশিক্ষায় বড় সড় দুর্নীতি ফাঁসের ইঙ্গিত বলে অনেকেই মনে করছে। তার কারণ কোট আনকোট জগন্নাথ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেল দেখেছেন, এবার দেখতে পারেন 2জন উপাচার্যকেও। মারাত্মক, মানে আমি বলছি শিক্ষার পক্ষে অত্যন্ত হতাশাজনক এই ছবি যদি সত্যি হয়। দেখুন, আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। তৃণমূলের জমানায় স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। এই নিয়োগ দুর্নীতি মামলাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এই প্রসঙ্গ তুলে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখা যাচ্ছে দুর্গন্ধ, ব্রিগেডে জেল বানাতে হবে। শিক্ষাক্ষেত্র তার থেকে আলাদা কিছু না, ব্যতিক্রম কিছু না। আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। মানে শিক্ষাক্ষেত্রের এই দুর্নীতির পঙ্কিল আবহে ভবিষ্যতে যদি কোনো 1-2জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও যদি দেখেন যে প্রেসিডেন্সি বা দমদমে বা আলিপুরে, অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলের আমলে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে গভর্নিং বডিতে ছিলেন শাসক দলের নেতা নেত্রীরা। সেই নিয়েও কড়া বার্তা দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। রাজনীতির দাদারা গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন নিয়ন্ত্রণ করলে ভাঙড় কলেজে যা হয়েছিল, গভর্নিং বডি তার আত্মীয় শিক্ষক শিক্ষিকাদের জগ ছুড়েই মারবেন। আমি বলছি সরাসরি রাজনীতির কর্মকাণ্ড কলেজগুলিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিকে আমরা করতে দেব না, এবং আমার পার্টি চায় যে সেই অর্থে যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান তারা কোনোভাবেই কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছড়ি ঘোরাবে না।
অন্যদিকে জমি দখল ও বেআইনি নির্মাণের মামলায় প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে বলা হয়েছে, কালীঘাট মন্দির দর্শনের নাম করে অনেক পুলিশ অফিসার দেখা করতে যেতেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে। এক সাব ইন্সপেক্টর তার বয়ানে জানিয়েছেন, 1991 সালে গড়িয়াহাট থানায় থাকাকালীন পাওয়ার হাউস হয়ে ওঠেন শান্তনু সিনহা বিশ্বাস। এমনকি ঘনিষ্ঠদের খারাপ পোস্টিং হলে সেই প্যানেল বাতিল করে দিতে পারতেন তিনি। একাধিক পুলিশ কর্মী তাদের বয়ানে দাবি করেছেন, পছন্দের পোস্টিং ও ট্রান্সফারের জন্য অনেকেই শান্তনু সিনহা বিশ্বাসের দ্বারস্থ হতেন। এমনকি পুলিশের কোঅপারেটিভ নির্বাচনেও প্রার্থী নির্বাচিত হতো তার পছন্দ মতো। চার্জশিটের 21 নম্বর পাতায় দাবি করা হয়েছে, পুলিশে কাজ করলেও শান্তনু সিনহা বিশ্বাস অবৈধভাবে ক্যান্টিন চালাতেন একাধিক মেডিকেল কলেজে। তৃণমূল নেতাদের টাকাকে এপার থেকে ওপার করেছে, তৃণমূল নেতাদের টাকাকে লুকিয়ে রাখবার ব্যবস্থা করেছে, তার মধ্যে এই শান্তনু সিনহা একজন। অতএব আমরা মনে করি এই জাতীয় যারা আছে কেউ পার পাবে না। দুর্নীতি করে থাকলে ওর বিরুদ্ধে ব্যবস্থা হোক, সাজা হোক। এইসব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। 14ই মে ইডির হাতে গ্রেপ্তার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। কৃষ্ণেন্দু অধিকারী ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তালিকা যদি প্রাক্তন উপাচার্যের হয়, নিঃসন্দেহে সুবীরেশ ভট্টাচার্য বা দিলীপ সিনহার নাম আসবে। তবে সুবীরেশ ভট্টাচার্য এসএসসি মামলায়, দিলীপ সিনহা সম্পূর্ণ অন্য সই জালিয়াতির একটা অভিযোগে, কিন্তু তারা উপাচার্য থাকাকালীন বা উপাচার্য হিসেবে দুর্নীতির অভিযোগ ছিল না। এ তো অন্য আর একটা মারাত্মক জিনিস হতে পারে। বিশ্বনাথ দা একটু আগে বলছিলেন যে বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের ব্যাপারটা, আমি মনে হয় কামদুনিটাও মনে রাখবেন তার সাথে। হ্যাঁ, কামদুনির সেই সময় কাদেরকে রিহ্যাবিলিটেট করেছিল এরা। আমি বুঝতে পারছি না যে সমস্ত কিছুর কেন্দ্রীভূত যে পশ্চিমবঙ্গে যে এত চুরি নিয়ে আপনারা এত সভা শো করেছেন, এত মানুষ বলেছে একটা সরকার পরিবর্তনে, তৃণমূল 2 তো চায়নি, মানুষ তো বিজেপিকে চেয়েছে। কিন্তু আমি বলছি যে একটা কথা তো আপনি বলুন তো, সবার অভিযোগের কেন্দ্রবিন্দু যেদিকে যে টাকাগুলো যে চুরি করতো সিন্ডিকেট, এই ইকোসিস্টেমে যে টাকা সাইফন হয়ে কালীঘাটে যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অভিযোগ, তার বিরুদ্ধে কোন অ্যাকশনটা হয়েছে? তাহলে কালীঘাটের কাকু সেদিন ঠিক বলেছিল, আমার সাহেবকে কেউ ধরতে পারছে না। তাহলে কি গেরুয়া জামাটা কি আমরা কেন বলবো? তাহলে দেখতে পাচ্ছি না কেন? শুধু প্রকাশচিক বড়াইকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রকাশচিক বড়াইকে যে বড় মাথা ওখানে রয়েছে তারা নেই কেন? দেখুন, এই যে সাইফন অফ ইত্যাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এটা বিজেপির একটা ফেভারিট গেম। আজ অব্দি বলছি, বলতে পারো সম্ভবত আজ অব্দি একটা কোনো এফআইআর বা ইসিআইআর, যেটা ইডি যেটা ইসিআইআর করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অব্দি নেই। একটা কোনো চার্জশিট জমা হয়নি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, কিন্তু তিনি বোধহয় একমাত্র ব্যক্তি, কোথাও নাম না থাকা সত্ত্বেও তাকে একের পর এক সমন করে বারবার করে ডেকে পাঠানো হয়েছে, বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং মজার বিষয় হলো, তাকে সমর্থন করে ইন সলিডারিটি রাহুল গান্ধীরাও চিঠি দেন, সোনিয়া গান্ধীরাও স্টেটমেন্ট দেন, সৌম্যতারা উল্টো গান গায়, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা মিটিং করেন, ওনাদেরকে ডাকেন পর্যন্ত। একটাই সমস্যা, সেটা হচ্ছে তুমি ধরো, আমি বলছি কণ্ঠস্বরের নমুনা দিতে এত গড়িমসি কেন? আমি আবার ওই উদাহরণটা দেবো। এতক্ষণ ধরে আমরা সময় ব্যয় করলাম। কমিশন যখন সুশান্তবাবুর কমিশন বুদ্ধদেব ভট্টাচার্যকে ডেকেছিলেন এক ডাকে, ওই দিন তিনি গিয়ে নিজের সাক্ষ্য দিয়ে এসেছিলেন। শুধু কণ্ঠস্বর বলে বিষয় না সুমনদা, আজ অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকারে ছিল বা যখন নেই, তাকে যতবার ডেকে পাঠানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়েছে, তিনি বোধহয় একমাত্র ব্যক্তি, বিশেষ করে রাহুল গান্ধী রেকর্ড আছে, রাহুল গান্ধী 13 ঘন্টা 13 ঘন্টা পার ডে, পরপর 3 দিন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনির্বাণ যে ডিফেন্স গুলো দিচ্ছেন, আমি বলছি ঋতব্রত ব্যানার্জি, ববি হাকিম থেকে শুরু করে যারা এখন তৃণমূল থেকে অন্যদিকে গেছে, বিজেপি আসতে তো তৃণমূলে গেছে, তাদের প্রত্যেকের সম্পর্কে বিধানসভা ভোটের আগে তাদের বিরুদ্ধে অভিযোগ করতো, একই ডিফেন্স দিত। সেটা কোনো অন্যায়ও নয়, কেননা তার দলের নেতাকে সে ডিফেন্ড করবে। আমি বলছি আজকে বিধানসভায় কুণাল ঘোষ উঠে দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের যে এমএলএ গুলো এখন আপনাদের সঙ্গে বোঝাপড়া করছে, তাদের চুরিগুলো যেন আড়াল না করা হয়। আমি কথাটা এই কারণে বলছি অনির্বাণ, আজকে যে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছো, মাসুষ্টি কৃপায় সে যদি কালকে আবার সে ঋত তৃণমূলে চলে যায়, তুমি এখানে বসে তখন বলবে যে অভিষেক কেন করা হচ্ছে না। একদম 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 অনন্তকাল চলবে। দেখুন, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের একেবারে প্রথম পাঠে রয়েছে কোট আনকোট, যে কুবাক্য কহে কেউ তাহাকে দেখিতে পারে না।
কিন্তু রাজনীতিতে, বিশেষ করে বঙ্গ রাজনীতিতে বোধহয় কুবাক্য ছাড়া বঙ্গ রাজনীতি আজকাল সম্পূর্ণই হয় না। এই হুমায়ুন কবিরকেই ধরুন, রেজিনগরের সভায় বিজেপিকে সরাসরি মারধরের হুমকি দিলেন গত মাসের 29 তারিখ। তার জেরেই দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তাকে। কিছুদিন আগেই টানা 4 ঘন্টা জেরা, তারপর আজ আবার থানায় তলব। আর হুমায়ুন কবির যখন থানায় হাজিরা দিচ্ছেন তখন ওসিকে হুমকি আর গালিগালাজের আরেকটা মামলায় বাড়িতে গিয়ে নোটিশ ধরাচ্ছে পুলিশ। আমরা দেখুন চাই রাজনীতিতে কুকথার স্রোত, হুমকির এই থ্রেট কালচার পাকাপাকিভাবে বন্ধ হোক এবং সেইখানে প্রশাসন যেন শাসক আর বিরোধী, আপোষ করা বিরোধী এবং লড়ে যাওয়া বিরোধী এই তফাৎটাও না করে। গণতন্ত্রে এইটুকু চাহিদার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। জিতেছেন ভালো কথা, বেশি লাফালাফি করলে এসপি কে চিফ মিনিস্টার কিচ্ছু দেখবো না। আমার মাথা গরম হয়ে গেলে এমন 7টা ভাগে মারবো না, দলে পতাকা ধরার লোক থাকবে না। আর নয়, অনেক হয়েছে, এনা পিছে এনা। সবক শেখানো হবে, 2টো এফআইআর হয়েছে, এটা ওর শেষ বক্তব্য। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।